श्री रामकृष्ण परमहंसदेव त्रिकालदर्शी महापुरुष बाबा लोकनाथ एवं नाट्याचार्य गिरीश चंद्र घोष देवादिदेव महादेव मनसा माता शीतला माता एवं रामानंद जीर पादपद्मे प्रणाम जानिए शुरू करते चलेছি उज्ज्वला माइती प्रतिष्ठित सनातन ज्ञान प्रयोजित विवेक माइती परिकल्पित शुक्ला तिथिर एक फाली चाँद रचना भैरवनाथ गंगोपाध्याय नाटक निर्देशना देवाशीष मिश्र सुर अनिल माइती और प्रचलित नृत्य मास्टर जॉनी आभो भगवान दास और तार सम्प्रदाय ध्वनि शुभम ऑडियो नियंत्रणे अजय बाबू आलो विश्वकर्मा इलेक्ट्रिक नियंत्रणे अजय कुमार जनरल मैनेजर एवं दल मैनेजर मिस्टर जंटू एबार शुरू करते चलेছি किन्नर कण्ठी गायिका नायिका अर्पिता चैटार्जी ए जुगेर गायक नायक कुमार इंद्रजित ब्लोहिट नायिका मिस लिपि तत्सह नाटक सह निर्देशना एवं अभिनय जनप्रिय खलनायक दीपक कुमार एबार शुरू करते चलेছি सनातन ज्ञान प्रयोजित विवेक माइती परिकल्पित चलती मरसुमेर जनचित्त जयी सामाजिक यात्रापाला शुक्ला तिथिर एक फाली चाँद शुक्ला तिथिर एक फाली चाँद शुक्ला तिथिर एक फाली चाँद गंगाय आमार मा पद्माय आमार मा ओ आमार दुई चोखे दुई जलेर धारा मेघना যমুনা गंगाय आमार मा पद्माय आमार मा गंगाय आमार मा पद्माय आमार मा गंगाय आमार मा पद्माय आमार मा সিঁদুর 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 আমাকে আর আমার ভাই নিশিতকে এই গঙ্গার ধারে দাঁড় করিয়ে দিয়ে আমার স্বামী লেখক সাহেব বাজারে গেছে সিঁদুর কিনতে। কেনাচ্ছে সিঁদুর। জামাই বাবু শুধু সিঁদুর কিনতে বাজারে যাননি রে দিদি, জামাই বাবু বাজারে গেছেন দেশের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে আর আর তোর জন্য কিনতে গেছেন শাড়ি শাঁখা লোহা আর সিঁদুর। কি বললি? দেশের বাড়ি যেতে হবে বলে এসব ছাই পাশ আমাকে পড়তে হবে? ইম্পসিবল। সিঁদুর শাঁখা নোয়া শাড়ি পরে অজপাড়া গায়ে শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি। কিন্তু মেয়ে হয়ে তো জন্মেছিস রে দিদি। সো হোয়াট? মেয়ে হয়ে জন্মেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? তাই বলে জামাই বাবু সম্মানের কথা ভাববি না। গায়ের লোকের কাছে মায়ের কাছে জামাই বাবু মুখ দেখাবে কি করে? জামাই বাবু জামাই বাবু জামাই বাবু তোকে না কতবার বলেছি ওই জামাই বাবু শব্দটা উঠে গেছে। ভাস্করকে তুই ভাস্কর দা বলে ডাকবি। ওই জামাই বাবু শব্দটা আমি সহ্য করতে পারি না। কিন্তু তোদের সমাজে হারিয়ে যাওয়া উঠে যাওয়া শব্দগুলোকে না আমার উচ্চারণ করতে বেশি ভালো লাগে রে দিদি। কি বললি? আমার ভাবতে ভালো লাগে মায়ের কথা। যে মা স্বর্গে গেছেন তার তৈলচিত্তে হাসি মাখা মুখ, সিঁদুর রাঙানো সিঁথি, মাথায় ঘোমটা আর কপালে সিঁদুরের টিপ। সেই জন্যই বুঝি তুই সকাল সন্ধ্যে মায়ের ছবির নিচে ঢিপ ঢিপ করে প্রণাম করিস। এই দিদি, তোর যখন ছেলে হবে সেও তো তোকে প্রণাম করবে রে। ছেলে হবে আমার? মোটেই না। সে কি রে দিদি, শাড়ি শাঁখা লোহা সিঁদুর উঠিয়ে দেওয়ার মতো তোরা এই যুগের আধুনিকা মেয়েরাও কি মা হওয়াটা উঠিয়ে দিবি? নিষেধ। কেন রে দিদি, ছেলেকে কোলে নিলে কি তোদের পোশাক আশাকের ভাঁজ নষ্ট হয়ে যাবে? অফকোর্স, তাছাড়া আরো অনেক ব্যাপার আছে, সেগুলো তুই বুঝবি না। আমি কিন্তু একটা কথা ভালো বুঝি রে দিদি। কি বুঝিস ইডিয়েট? সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা ডুরিল শাড়ি, আলতা পরা পা দুখানি কুলিতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা ডুরিল শাড়ি, আলতা পরা পা দুখানি কুলিতে সন্তান। লজ্জা রাঙা ঘুমটা তুলে সব কিছু যে যাই গো ভুলে, লজ্জা রাঙা সব কিছু যে যাই গো ভুলে, মা বলে ডাকলে পরে প্রাণ করে আনে চান গো, প্রাণ করে আনে চান। মা বলে ডাকলে পরে প্রাণ করে আনে চান গো, প্রাণ করে আর জানবো
প্রাণ করে আনচান। স্টুপিড কথাকার, দাদাকে বলে তোকে যদি সম্পল পেটা করতে না পারি তাহলে আবার সঙ্গীতা নামটা তুই পাল্টে দিস। শুধু নামটাই নয় সঙ্গীতা, আমি যেগুলো সঙ্গে করে নিয়ে এসেছি সেগুলো পড়ে শ্বশুর বাড়িতে গেলে তোমার আধুনিক শিক্ষার সব মুছে গিয়ে পবিত্র গীতা হয়ে উঠবে। এই যে আমি তোমার সাথে শ্বশুর বাড়ি যাবো না ভাস্কর। আমার মায়ের সামনে, আমার ভাইয়ের সামনে, এমনকি প্রতিবেশীদের সামনেও তুমি কিন্তু আমার নাম ধরে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, শুনছো? মুখে ডাকবে না, চোখে চোখে ডাকবে। হ্যাঁ, বদরেশন। সঙ্গীতা, ওই মিষ্টি মধুর ব্যাপারটা এ যুগের আধুনিকা মেয়েরা অপারেশন করে দিয়েছে বলেই স্বামী স্ত্রীর ভালোবাসার বদলে চারিদিকে শোনা যাচ্ছে দাম্পত্য জীবনে শুধু সেপারেশন আর সেপারেশন। অবজেকশন, অবজেকশন। আচ্ছা বাবা, আচ্ছা, চেন টেনে আমি ঝগড়ার গাড়িটা থামিয়ে দিলাম। এবার এবার দয়া করে গঙ্গার ধার থেকে বাড়ি ফিরে চলো। কাল সকালে ভোরে ট্রেন ধরে মাকে দেখতে আমাদের দেশের বাড়িতে যেতে হবে তো। আশ্চর্য, তোমার যে তুমি আমাকে সিঁদুর শাকানো শাড়ি পরে ওই অজপাড়া গায়ে তোমার মায়ের কাছে নিয়ে যাবেই। না গেলে আমার মায়ের কাছে, আমার গাঁয়ের মানুষগুলোর কাছে আমি সম্মান ডাকবো কি করে? ভাইটা যখন মামার বাড়িতে লেখাপড়া করেছিল, মা তখন গিয়েছিলেন তীর্থে। আর ঠিক তেমন সময় তোমার দাদা অজিত মুখার্জি জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। মা তীর্থ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন। এই দেখো, এই দেখো, এই দেখো মায়ের লেখা সেই চিঠি মা মুমূর্ষু অবস্থাতে লিখেছেন। ভাস্কর, তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু আমি যে এখন মৃত্যু শয্যায়, বৌমাকে সঙ্গে নিয়ে তুই আমাকে একবার দেখে জানা বাবা, দেখে জানা। না, এই চিঠিটার আমার কাছে কোনো গুরুত্ব নেই। আমার আমার মায়ের কাঁপা কাঁপা হাতের লেখা চিঠিটা তুমি এভাবে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে কেন? কেন ফেলে দিলে তুমি? তুমি কি কোনো মায়ের গর্ভে জন্মাওনি? তুমি কি তোমার গর্ভধারিণী মাকে কোনোদিনও মা বলে ডাকোনি? আমি অসভ্যতার পুষ্কর দোষে দুষ্ট তুমি। মনে রেখো, আমি এই যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ে শাখা সিঁদুরে অ্যালার্জি, তাকে আমি মেয়ে বলেই মনে করি না। তুমি? হ্যাঁ, আমি আমার গাঁয়ের মানুষগুলোর কাছে নিজেকে অপমান করতে চাই না। তার কারণ কি জানো? কারণ 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 হচ্ছে গ্রাম এখনো গ্রামেতেই আছে। তোমাদের মতো শহরের আধুনিক সভ্যতার আঠা দিয়ে আটা অসভ্যতার ঘামে ভরা নগ্ন ছবি হয়ে যায়নি। তাছাড়া আমার বাবা 10 বছর হলো নিখোঁজ হয়ে গেছেন। তবু এখন আমার মা শাখা পরেন, সিঁদুর পরেন। পাড়ার কাকিমা, জেঠিমা, পিসিমারা এখন আমার বৃদ্ধা মায়ের পায়ে আলতা পরিয়ে দেন। সেই মায়ের কাছে, সেই গায়ের কাছে আমি শাখা, শাড়ি, সিঁদুর না পরা বউকে নিয়ে গিয়ে কি করে দাঁড়াবো? ভাস্কর, আমি তোমার স্বামী। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর মানি না। চিরদিনের জন্য নয়, চিরদিনের জন্য নয়, মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো, আমি তোমার জন্য শাখা, শাড়ি, সিঁদুর, আলতা এনেছি। এই সিঁদুরের কৌটো খুলে দেখো, কি সুন্দর সুগন্ধি সিঁদুর আছে। ইস, সিঁদুর কৌটোটা কি দারুণ দেখতে, কি দারুণ সেন্ট। এটা পড়লেই আমি ফ্যান্ড হয়ে যাব, ফ্যান্ড। কি বললে? শোনো ভাস্কর, আজ তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো, নিষিদ্ধকে শিষ্য বানিয়ে আমাকে অপমান করেছো। সেই অপমানে আমি প্রতিশোধ নিয়ে গেলাম। এই সিঁদুর সহ সিঁদুর কৌটো রাস্তায় ফেলে দিয়ে। বাড়ি চলো। জীবন এক জংশন, যেন কত ট্রেন করে আসা যাওয়া, বোবা ভাষা কথা কয় পোস্টারে পোস্টারে। ভালো করে চেয়ে দেখি, ভালো করে চেয়ে দেখি ঋতুবন্ধে শীঘ্র উপশম। উলঙ্গ পোশাকের কত বিবরণ, সবেতেই মেয়েদের ছবি। নারীর যৌবন আজ শুধুই বিজ্ঞাপন। আবার যাবে
আবে সারা যা এক কাচ্চা মরদ নেই, মুখে শুধু তুপড়ি বাজি বলে কিনা আমি তোমাকেও যেমন ভালোবাসি আর ময়নাকেও তেমনি ভালোবাসি। আবে সারা যেন সমান সমান একেবারে ওজন করা। আবে সারা তাহলে শোন, আমি চাই না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না, আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না, আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। ইতিহাস ইতিহাস হয়ে যাওয়া নটি বিনোদিনী লেখা গান এই গঙ্গার ধারে কে গাইলো? ও ওই মাতাল মেয়েটা। এই যে শোনো, এই শোনো বাবু, আমার ঘেরে গেলে লাগবে 500 টাকা আর আমাকে বাইরে দুদিনের জন্য নিয়ে গেলে লাগবে 5000 টাকা। বাইরে নিয়ে গেলে? আরে কি গো বাবু, বেজার হয়ে গেলে নাকি? তা বাবু আমার একটু বেশি দর, তা ভালো মাল কিনতে গেলে তো ভালো টাকা লাগবে বাবু। শালা এই সিগারেটটা ফুরিয়ে গেল। আরে বাবু, বাবু আমাকে একটা সিগারেট দেবে। আমি সিগারেট খাই না। আরে মাল খাও তো, মাল। মাল? আরে শালা মালদার আদি ভাই মাল কথার মানে জানে না। আরে মাল মানে মদ আর মাল মানে মেয়ে মানুষ। আরে বুঝতে পেরেছো তো গো বাবু? ভদ্র ভাষায় কথা বলো, সেই তখন থেকে উল্টো পাল্টা বলছো। আচ্ছা তোমার নাম কি? আমার নাম গঙ্গা। গঙ্গা? अरे रम तेरे गंगा बेबी हो गए पापिया के पाप धोते धोते हो। राम तेरी गंगा मेरी हो गए पापिया के पाप धोते धोते हो। राम तेरी गंगा मेरी हो गए। তুমি? মৌচাক গো মৌচাক। ও বাবু, বাবু যাবে নাকি এই গঙ্গামণির ঘরে? না, আজ রাতে তোমাকে আমার সঙ্গে যেতে হবে আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালে তোমাকে যেতে হবে আমাদের গায়ের বাড়ি, আমাদের দেশে। দেশে? হ্যাঁ, সেখানে আমার মৃত্যু পথযাত্রী মা আমার অপেক্ষায় দিন গুনছেন। তাই তোমাকে যেতে হবে মাত্র 2 দিনের জন্য আমার বউ সেজে। কি করলেন গো বাবু? একটা গণিকার স্মৃতিতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন। এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমার মায়ের প্রাণ, আমার গায়ের সম্মান আর এই হতভাগ্য লেখক ভাস্কর ব্যানার্জির মান সম্মান বাঁচানোর জন্য আজ এই দুর্ঘটনা ঘটে গেল। আজ থেকে তোমার নতুন নাম হবে সঙ্গীতা। আমার মা মাত্র 2 দিনের জন্য হবে তোমার শাশুড়ি। আমার ভাই অমর হবে তোমার দেওর। আর একটা কথা, তোমার 2 ভাই, বড় ভাইয়ের নাম অজিত মুখার্জি, ছোট ভাই নিশীথ। আরেকটা কথা, তোমার বড় বৌদির নাম কিন্তু পার্বতী। ও বাবু, বাবু আমার শ্বশুর ঠাকুর নেই বুঝি? না, আমার বাবা আজ 10 বছর হলো নিখোঁজ হয়ে গেছেন। আপদি চুকে গেছে। ও বাবু, বাবু তুমি কি বোকা গো? একটু আগে তো বললে আমার নাম সঙ্গীতা। সঙ্গীতা, সঙ্গীতা, ও বাবু আমি এখন বুঝতে পেরেছি আমাকে অনেক গীতা পাঠ করতে হবে, অনেক খাটুনি। তা ওই 5000 টাকায় হবে না গো বাবু, আর 2000 টাকা বেশি লাগবে। দেবো দেবো দেবো, তোমাকে এই 2 দিনের জন্য আমি দেবো তোমাকে 10,000 টাকা। আবে শালা, আজ সকালে কার মুখ দেখে মুখ ধুয়েছিলাম মাইরি। ওই ভাষায় কথা বললে চলবে না। আমার গায়ের লোকেরা কেউ যেন কোনো মতে বুঝতে না পারে তুমি আমার ভাড়া করা বউ। ও বাবু, বাবু আমি তোমার ভাড়া করা বউ আর তুমি আমার ধারে করা ভাতা। আবার নোংরা কথা বলে। চলো বাসায় চলো, আজ রাত্রে তোমাকে অনেক কিছু শিখে কাল সকালে ট্রেন ধরতে হবে। আজ থেকে তোমার নতুন পরিচয়, তুমি এই হতভাগ্য লেখক ভাস্কর ব্যানার্জির স্ত্রী। তোমার নাম সঙ্গীতা। আমি যে বদলে গেলাম
নতুন হলাম মাঝ থেকে আমি যে বদলে গেলাম, নতুন হলাম মাঝ থেকে। মাথাতে ঘুমটা দিলাম, কপালে টিপ পড়লাম, মাথাতে ঘুমটা দিলাম, কপালে টিপ পড়লাম। এখন আমায় ছোট্ট কুকু বলো না বলবে কি, বলো না বলবে কি আমি যে বদলে গেলাম, নতুন হলাম মাঝ থেকে। মাথাতে ঘুমটা দিলাম, কপালে টিপ পড়লাম, মাথাতে ঘুমটা দিলাম, কপালে টিপ পড়লাম। এখন আমায় ছোট্ট কুকু বলো না বলবে কি, বলো না বলবে কি আমি যে বদলে গেলাম, নতুন হলাম মাঝ থেকে, নতুন হলাম মাঝ থেকে, নতুন হলাম মাঝ থেকে। ও সঙ্গীতা মাই সুইট সিস্টার, তুই যা বলছিস কথাগুলো সত্যি তো? তোর মিথ্যে বলবো কেন দাদা? আমাকে আর নিশিতকে গঙ্গার ধারে দাঁড় করে রেখে আমার স্বামী গিয়েছিল বাজারে। বাজারে? দেশের বাড়ি মাকে দেখতে যাবে, তাই সিঁদুর শাখা নোয়া এইসব কিনতে। আরে বাবা, কেউ মানসিকতা ছোটবেলা থেকে অ্যালার্জি। আর আমি শহরে বিশ্ববিখ্যাত ব্যবসায়ী অজিত মুখার্জি। যাকে তারপর 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 আমাকে বলে কিনা, সঙ্গীতা দেশের বাড়ি মাকে দেখতে যাব, তাই তোমাকে এইসব পোশাক ছেড়ে ওই সিঁদুর শাখা নোয়া শাড়ি পরে দুদিনের জন্য আমার গায়ে যেতে হবে। বলিস কি রে? কথাটা শুনেই আমার মাথায় একেবারে আগুন জ্বলে গেল। রাস্কেলটাকে রীতিমতো অপমান করে সিঁদুর কৌটো রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আমি আমি তোমার কাছে চলে এলাম। আরে এই না হয় বিখ্যাত ব্যবসায়ী অজিত মুখার্জির সিস্টার, যা করেছিস ভালো করেছিস। জানিস বোন, ওই মালটাকে একটু টাইট দেওয়া দরকার। এখন যা বোন, যা ভেতরে যা, মুখ হাত ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নে, যা ভেতরে যা। আর ভাস্কর এলে বাকি কথাটা হবে। না, এ বাড়িতে ফিরে আসার মতো মুখ আর তার নেই। কেন? এরপরেও যদি আসে হ্যাঁ। জানবে ওর গায়ে মানুষের চামড়া নেই, আছে রাস্তার কুকুরের চামড়া। আমি অজিত মুখার্জি, আমার টাকাই নাচবে নারী, এটাই হবে আমার মর্জি। ভাস্কর বেচারা লেখক হিসাবে খুব একটা খারাপ ছিল না, কিন্তু পয়সার অভাবে জায়গা পাচ্ছিল না। বিজনেস পাবলিশিং এর দুয়ারে দুয়ারে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল। আর সেই সময় আমি ওকে টেক আপ করলাম। ওর উপন্যাস ছাপবো এই প্রতিশ্রুতি দিয়ে আমার অগ্র আধুনিকা বোন সঙ্গীতার সঙ্গে ওর বিয়ে দিলাম। ওর উপন্যাস ছাপলাম, ব্যবসাও বাড়লো। আজকাল নাকি আদর্শ নিয়ে সূর্যের বাচ্চা কচকচি করছিল। আর ঠিক সেই সময় আমার বোন ওর আদর্শের ফোনাটাকে মুচড়ে দিল। সে তুমি যাই বলো, বোনকে ব্যবসার খুঁটি করে যতই বুদ্ধি দেওয়ার চাল চালো, আমি বলবো কাজটা কিন্তু সঙ্গীতা ঠাকুর যে মোটেই ভালো করেনি। কি বলে পার্বতী? বলছি আজ সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটে ঠাকুর জামাই রানা সিঁদুর কৌটোটা রাস্তায় ছুঁড়ে ফেলে দে, ঠাকুর যে মারাত্মক অন্যায় করেছে। বিখ্যাত ব্যবসায়ী অজিত মুখার্জির বোন হিসাবে যা করেছে তা ঠিক করেছে। নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করেছো? কেন কেন তোমার লোভ লালসা চরিতার্থ করতে সঙ্গীতা ঠাকুরজির জীবনে করছো চরম ক্ষতি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 অতি মুনাফার লোভে একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে এদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সর্বনাশ করছো। তোমার বোন সঙ্গীতা সেই ব্যভিচারের শিকার। What do you mean? বিকারগ্রস্ত যুব সমাজ, সেই সঙ্গে মেয়েরাও আজ সব শিক্ষা শিখাই তুলে দেয়। শর্ট প্যান্ট পরা, উলঙ্গ প্রায় বোম্বের ফিল্ম স্টার আমির খান আর দেহ সর্বস্ব শালীয়টির ছবি দেখে যৌবনের লিকারে চমক দিচ্ছে। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ পার্বতী। তাতে কি এমন ক্ষতি দাদা? মহর্ষি ভিকুই তো একদিন অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিলেন। আরে নিশিত, তুই কি আজকাল তোর বৌদির টোলে সংস্কৃত পড়ছিস? সংস্কৃত না পড়লেও আমি আমার মমতাময়ী বৌদির কাছে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। আর
আর মমতাময়ীর কাছে যেমন আসল শিক্ষা নিয়েছিস, তেমনি ছলনাময়ীর কাছে দীক্ষাটা নিয়ে নে। না হলে কি করে গায়ের বাটি হাতে ওই শহরের ফুটপাতে ভিক্ষে করবি ভিক্ষে? উপেক্ষার হাসি আজ হাসছো ঠিকই, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার রঙিনী বন সঙ্গীতাকে টপ করে ঠাকুর জামাইয়ের সাহিত্যের সরোবরে যে চালাকের জাল তুমি ফেলেছো, সেই জালে একটা মাছ উঠবে না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়িও না, একটা পুঁঠিও না। পার্বতী, তোমার জ্ঞানের গুটি আর কতবার নাড়াবে তুমি বলতে পারো? স্বামী হলেও আজ তোমায় বলতে নেই ক্ষতি। যে মনকে আস্কারা দিয়ে তুমি মাথায় তুলেছো, সেই বনি তোমার অনেক স্বপ্ন দেখা মুখখানাকে পোড়াবে পোড়াবে পোড়াবে। বৌদি কিন্তু ঠিক কথাই বলে গেল। হ্যাঁ, জ্বালিয়ে দিল। সেই সঙ্গে তোর বৌদি আমার বুকে প্রতিশোধের আগুনটা জ্বালিয়ে দিল। ছাড়বো না ওই ভাস্কর ব্যানার্জিকে, আমি কিছুতেই ছাড়বো না। এই কেসটা কিন্তু অনেক দূর এগোবে, এই কথাটা তোকে আমি বলে রাখলাম। দাদা, আমার মনে হচ্ছে দিদির ওই সিঁদুরের কৌটো ফেলে দেওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে ঘরে ঘরে ছড়াবে একটা স্ক্যান্ডেল। ভালোই তো হবে রে। যতই স্ক্যান্ডেল ছড়াবে ততই সঙ্গীতার স্যান্ডেলের রং বদলাবে। রং বদলানো স্যান্ডেল পায় সঙ্গীতা ডিস্টেম্পারে দেওয়ালে ব্যাটারি লাগা সময় বদলানো ঘড়ির মতো টিক 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 করে চলতে শিখবে। ইংলিশ মিডিয়ামে পড়া আধুনিক সঙ্গীতা ব্যাকডেটেড ভাস্করকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাবে সাগর রায়ের দিকে। সঙ্গীতার জীবনে বাই ভাস্কর, ওয়েলকাম সাগর। সাগর সঙ্গীতা, সঙ্গীতা সাগর। সাগরের বুকে সঙ্গীতা ফেলবে এবার যৌবনের রঙ্গ। সারা রাতে হুলুক মুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। সারা রাতে হুলুক মুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। সারা রাতে হুলুক মুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। বছর বছর জন্মধনটা, বছর বছর জন্মধনটা আজকে লুটে নিলি রে। সারা রাতে হুলুক মুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। সারা রাতে হুলুক মুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। এই অসভ্য মেয়েটা, সারা রাত ধরে তোমাকে আমি ভদ্র হতে শেখালাম, তবু তুমি অসভ্যের মতো নাচ গান শুরু করে দিয়েছো। এই অসভ্য অসভ্য করো তো, অসভ্য অসভ্য করো না। আরে সারা আমরা খারাপ মেয়ে পড়ায় থাকি। আর বাবুরা বাবুরা আমাকে তুমি কি জানো না, একদিন একটা খারাপ মেয়ে এত সহজে ভালো হতে পারে? কালাই আমার বোঝে না রে, আমি যেতে নাই, তার বিনা বীর হতে তুলে পুড়ে ছাই। বাসি যেতার ডাকে না রে, কেমনে বাজি ছাড়া তারে। বাসি যেতার ডাকে না রে, কেমনে বাজি ছাড়া তারে। পুরো মনে ভালোবাসা বাসা বাঁধে না, পুরো মনে ভালোবাসা বাসা বাঁধে না। তা তো ঠিক, কিন্তু তোমাকে তো আমার বউ সেজে আমার মাকে দেখতে গায়ের বাড়িতে যেতে হবে। ও বাবু বাবু, ওই সব বউ হওয়া বের হবে নেই। আমি সারা খারাপ মেয়ে, খারাপ পড়ায় থাকি। বাবুরা দামি দামি মদ আনে, সেই মদ আমি খাই, আর বাবুরা আমাকে খায়। আর রাতের শেষে ভোরের বেলায় বিলের দেওয়ার সময় আমি বাম হাতে বুঝে নেই কর করে কাগজের নোট। গঙ্গা, মাত্র দুদিনের জন্য তুমি তোমার আগের জীবন ভুলে যাও। ভুলে যাও তুমি একজন গণিকা। আমার গায়ের বাড়ি থেকে ফিরে এসে তুমি আবার যেখানকার মেয়ে সেখানে ফিরে যাবে, আবার যা খুশি তাই করবে। আমি তোমাকে দেখতেও যাব না। বাবু গো, এতদিনের একটা খারাপ মেয়ে কি এত সহজে ভালো হতে পারে? পারতেই হবে, পারতেই হবে গঙ্গা, পারতেই হবে। ওই আয়নার সামনে নিজেকে একবার দাঁড়িয়ে দেখো। শালা, আমাকে একেবারে অরিজিনাল বউ বলে মনে হচ্ছে। আরে বাবা, বউয়েরা কি এমন করে শাড়ি পরে? ঠিক করে শাড়ি পরো। ও বাবু বাবু, তুমি তো আমাকে অনেক আগে দেখিয়েছিলে, আর একবার দেখিয়ে দাও না গো বাবু।
এইভাবে 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 পায়ের পাতা পর্যন্ত শাড়ি ঢাকা দিয়ে পড়বে। বাবু তুমি সারা একটা পাক্কা মা। ও বাবু আমি এখন বুঝতে পেরেছি আমাকে অনেক কাজ করতে হবে, অনেক খাটি খাটুনি। বলবে তো তোমার ভুল হয়ে গেছে। মাথায় ঘোমটা দাওনি। ওরে শালা কখন যে আমার মাথায় ঘোমটা পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। ও বাবু বাবু আমার মাথায় ঘোমটা দিয়ে দাও না। দিচ্ছি, কিন্তু এটাই কিন্তু শেষবার। খুব সুন্দর দেখাচ্ছে তাই না? হ্যাঁ খুব সুন্দর লাগছে। ও বাবু বাবু আমি যে তোমার বউ এই গ্রামের লোকের বিশ্বাস জাগবে তো? তা তো ঠিক, কিন্তু এই সবই কথাটাই তুমি কিন্তু তুমি রাইটার না কাচু? তার মানে এই তোমার ঘরে যে সানন্দা পত্রিকাটা আছে তুমি পড়নি? ও তুমি লেখাপড়াও জানো? এই তুমি কিন্তু ওই 10,000 টাকার বেতন দিয়ে আমার কুঞ্জি কুষ্টির ঠিকানা জেনে নেবে তা কিন্তু হবে না গো বাবু। তা তো ঠিক, তা তো লাগবেই, তা তো লাগবেই। তোমার অনেক টাকা লাগবে সে আমি জানি। কিন্তু এরপরে কি হবে? এরপরে কি হবে? আমি বুঝতে পেরেছি আমাকে আমার শ্বশুর বাড়ি যেতে হবে, তাই না? আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। শোনো সঙ্গীতা শোনো, তুমি কিন্তু আমার দেশের বাড়িতে গিয়ে এই যে এইভাবে যে চলছো, মানে কোমর দুলিয়ে চলছো, এভাবে কোমর দুলিয়ে চললে চলবে না। বাবু বাবু কেন গো তুমি কি দেখোনি এই গেরস্ত বাড়ি ভদ্র ঘরের মেয়েরা কেমন আমাদের চেয়ে বেশি করে কোমর দুলিয়ে চলে? আমার লেখা তো সেই অবক্ষয়ের বিরুদ্ধে। আমি আজকের সমাজের বুকে বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরের শিক্ষাকে ফিরিয়ে আনতে চাই। আমি এ যুগের মানুষের মন থেকে বন তুলে নিয়ে গিয়ে শোনাতে চাই তপবনের বেদধ্বনি। এ যুগের বেদহীন মানুষেরা থোকা থোকা আঙুর ফুলকে খুন করে যাযাবর রাজনীতির ছত্র ছায়ায় আশ্রয় নিতে চায়, আমি তাদের ধরিয়ে দিতে চাই। আমি মানব সভ্যতার জঞ্জাল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। চলো 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 সঙ্গীতা, আমরা স্টেশনে যাই। এই থামো তো, আমার আসল কথা বলা হলো না, স্টেশনে যাই। ও বাবু বাবু আমি আমার স্বামীর বাড়ি যাচ্ছি, কিন্তু আমাকে আসল বউ বলে মনে হচ্ছে তো। ট্রেন ছেড়ে যাবে, যে তাড়াতাড়ি এসো। এই তাড়াতাড়ি এসো, চুপ কর। ও মা মাসি বোনেরা, আমি আমার নকল শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি আমার শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে বলবো আমার শাশুড়ি মা কেমন আছেন, কেমন আছেন আমাদের ঠাকুরপো। ও মা অমর অমর আর অমর। আজ আমি কারো কথা শুনবো না। আজ আমি পাণ্ডবদের সাথে ফুটবল ম্যাচ খেলতে যেতে পারবো না। কারণ আজকে আমার দাদা লেখক ভাস্কর ব্যানার্জি নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। মায়ের শরীরটা ভীষণ খারাপ। আর এই অবস্থায় আমি যদি মাকে একা ফেলে ফুটবল খেলতে যাই আর দাদা যদি এ কথাটা জানতে পারে, তাহলে আমার রক্ষে থাকবে না। দাদা 100টাই আমাকে ফুটবল করে ছেড়ে দেবে। এই রে মরেছে, মাকে ওষুধটা দিয়ে আসতে ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসবে জানতে পেরে মা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তা উঠবো না সুস্থ হয়ে? আজকের দিনটা কি বলতো অমর, আমার ভাস্কর নতুন বউকে সঙ্গে নিয়ে প্রথম এই গায়ে আসছে। হ্যাঁ মা, সেই আনন্দে তুমি যেন একেবারে ঘটি হারিয়ে ফেলো না মা। মনে রেখো হাটের অসুখ তোমার। ওরে সে জ্ঞান আমার আছে, সে জ্ঞান আমার আছে। ডাক্তার বলে গেছে হাটের অসুখ বড় খারাপ অসুখ, এই ভালো তো আবার এই মন্দ। তা হ্যাঁ রে, আমি যে তোকে চিঠিটা লিখে দিয়েছিলাম ডাক বাক্সে ফেলেছিস তো? কেন বলো তো মা, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? না না, সন্দেহ ঠিক নয়, তবে চিঠিটা ঠিক সময় মতো ভাস্করের হাতে গেলে ওরা তো কালই বৌমাকে নিয়ে চলে আসতো। হ্যাঁ, আজকাল পোস্ট অফিসে যা ছেড়ি, দেখো ওরা চিঠিটা হয়তো কালই পেয়েছে। কি হলো মা, চুপ করে আছো কেন? কি ভাবছো? ভাবছি আজ যদি তো বাবা থাকতো, ছেলে বৌমাকে দেখে কত আনন্দই না করতো। আজ 10 বছর হলো, মানুষটা কোথায় যে হারিয়ে গেল, আর ফিরে এলো না রে মা। মাগো, তুমি আবার বাবার কথা মনে ভেবে ভেবে কাঁদছো। তুমি তো বলেছিলে মা, তোদের বাবা একদিন না একদিন ঠিক ফিরে আসবে। সেই আশাতেই তো আজও শীতিতে সিঁদুর করছি, হাতে পড়ছে শাখা লোহা। এইভাবে কাঁদতে থাকলে মায়ের শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তাই ডাক্তার বাবুর কথা মতো মাকে ভুলে। আচ্ছা বলো তো মা, আচ্ছা বলো তো, বৌদি বাড়ি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না বৌদিকে? ওরে দুজনকেই ভালোবাসবো, একেবারে সমান সমান। এবার হলো তো? আচ্ছা অমর, তুই বল দেখি আমার বৌমাকে কেমন দেখতে হবে? মায়ের সাথে একটু মজা করা যাক,
কেমন আমার হবে মা? দেখো দেখো ঠিক ওই কালো পেতনির মতো। না না না, কখনো না, কখনো না। আমার বৌমাকে দেখতে হবে একেবারে দুধে আলতায় গোলা। কে? ভাস্করের কণ্ঠস্বর না? ভাস্কর! মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে। মা মাগো মা। ভাস্কর! তোমার রক্ত কণায় ঠাই দিও মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি। মা আমি তোমার ভাস্কর, আমি কালই তোমার চিঠি পেয়ে আজ বাড়ি ফিরে এসেছি। এবার বলো মা, তুমি কেমন আছো? একটু ভালো আছি বাবা। আমি কিন্তু ভালো নেই দাদা। কেন রে, কেন রে পাগল, তোর আবার কি হলো? তুমি এলে, বৌদিকে নিয়ে এলে না কেন? মানে তোর বৌদি? হ্যাঁ বৌদি। বড় লোকের মেয়ে বলে বৌমা এলো না বুঝি? পাড়া গায়ে পড়ে থাকা তার এই গরিব শাশুড়িকে দেখতে তার কি ইচ্ছে হলো না? ও মা তুমি অমন করছো কেন? তোমার বৌমা এসেছে। এসেছে? বাবারে বাবা, কি রাস্তার ছিরি দেখো মে। সঙ্গীতা, আমার মা, প্রণাম করো। মা, হ্যাঁ আপনি ভালো আছেন তো মা? ভালো আছি মা, ভালো আছি। এসো মা এসো, আমার ঘরের লক্ষ্মী এসো। আরে আমার নাম লক্ষ্মী নয়, আমার নাম গঙ্গা। গঙ্গা? গঙ্গা নয়, ওটা তো তোমার ডাক নাম। ভালো নামটা বলো না। ও মা, মাগো আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নাম সঙ্গীতা। এই সঙ্গীতা, সঙ্গীতা এ হচ্ছে আমার ভাই অমর, মানে তোমার দেওর। ও গো আমার মিষ্টি ঠাকুরপো। বৌদি, আমার চেয়ে তুমি অনেক বেশি মিষ্টি গো বৌদি। আরে আমাকে পেন্নাম করছো কেন? আমাকে পেন্নাম করছো কেন? আরে আমি ভালো মেয়ে নয়, আমি খারাপ মেয়ে। খারাপ খারাপ মেয়ে? মানে মা অমর মানে বড় লোকের মেয়ে তো, ওর একটু মাথার গন্ডগোল আছে, তার মানে মাথাটা একটু খারাপ। হ্যাঁ হ্যাঁ মা, আমার মাথাটা একটু খারাপ মা, তবে বেশি নয়, একটু একটু মাথা খারাপ মেয়ে। সেই জন্য বুঝি কলা বইয়ের মতো ঘোমটা দিয়ে বসে পড়লে বৌদি? তুই থাম তো অমর। বৌমা, আমি তোমার মুখ দেখবো সোনা দিয়ে। আমি তোমার মুখ দেখলাম বৌমা। লক্ষ্মী সোনা মেয়ে হয়ে স্বামীর সংসার করো। আরে ও বাবু, বাবু বলো। আজ থেকে তাহলে এই দুটো আমার হয়ে গেল। এই সঙ্গীতা, আমার মা ভাইয়ের সামনে আমাকে বাবু বলে ডেকো না। গায়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে ডাকে না। আরে আমার তো খেয়ালই ছিল না। আমি একটু একটু করে তোমাকে সব শিখিয়ে দেবো। আরে ও বাবু, বাবু তোমার সঙ্গে তো আমার দুদিনের চুক্তি মাত্র। সঙ্গীতা, তুমি কি আমার মাথাটা খারাপ করে দেবে? ভাস্কর, বৌমা আমার তোর চেয়ে বয়সে অনেক ছোট, তাছাড়া বড় লোকের শহরের মেয়ে। বৌমা তোমরা ক ভাই? আমার দু ভাই মা। নাম বলবো? নাম বলতে হবে না বৌদি, নাম বলতে হবে না। আচ্ছা বৌদি, তোমারও তো বৌদি আছে বৌদি, তা তোমার বৌদির নাম কি বৌদি? আমার বৌদি না। এই সর্বনাশ, ভুলে বসে আছে, ভুলে বসে আছে। এই অমর মা, মানে আমি রাস্তা দিয়ে আসার সময় শুনলাম এবারে নাকি বারোয়ারি তলায় আমাদের যাত্রা পালা হবে, তার নাম হর পার্বতী। হর পার্বতী? হ্যাঁ বাবার মনে পড়েছে, মনে পড়েছে। আমার বৌদির নাম পার্বতী। তুমি তো আমার পার্বতী মা। ভাস্কর আর তুমি আমার সংসার মন্দিরে হর পার্বতী। ভাস্কর মা, আমার কাছে একবার আয় তো বাবা। কেন মা? ওরে, এই হতভাগিনী তোর মা তোদের বিয়েতে তো ছিল না, তাই সেই ইচ্ছেটা আজ আমি পূরণ করে নেব। দে তোর ডান হাতটা আমাকে দে। কিন্তু কোনো কিন্তু নয় দাদা, মায়ের কথার অবাধ্য হতে নেই। দাও তোমার ডান হাতটা তাড়াতাড়ি বাড়িয়ে দাও। দিলাম। ভাস্কর, বৌমা তোমার বাম হাতটা দাও। তোমার দাও। এই যে তোমরা পাড়ার বউয়েরা ঝিয়েরা
একদিন তোমরা আমাকে অনেক কথা শুনিয়েছো, এবার আমিও তোমাদের শুনিয়ে শুনিয়ে বলবো। তোমরা না আমাকে বলেছিলে আমার ছেলে শখরের মেয়েকে বিয়ে করে কোনো দিন আমার কাছে গায়ে ফিরে আসবে না। এবার এলো তো, এখন সব হিংসা ভুলে গিয়ে শাঁখ বাজাও, উলু দাও। এই কমলা তার হর পার্বতীকে সঙ্গে নিয়ে তার সংসার মন্দিরে চললো। কি বললে নাথ বউ? আমার জ্ঞাতি সম্পর্ক হয়ে ভাদর বউ কমলা বৌমা শাঁখ বাজিয়ে উলু দিয়ে ছেলে আর ছেলের বউকে ঘরে তুলেছে। শুধু ঘরে তুলেনি দাদু, বুড়িটা দুদিনের মধ্যে সুস্থ হয়ে দুই ছেলে আর ছেলে বৌমাকে নিয়ে কলকাতার ঘরে চলে এসেছে। একেই বলে কপাল নাথ বউ, একেই বলে কপাল। শুনে আমার গাটা জ্বলে যাচ্ছে। শুধু তোমার জ্বলছে, আমার জ্বলছে না। জ্বললে আর কি করবি বল? দিল তো মুখে চুন কালি মাখি, একেবারে গোষ্ঠীকে তুলে নিয়ে কলকাতায় চলে এলো। কেন নিয়ে আসবে না দাদু? সে কি তোমার নাতির মতন অপদার্থ? আরে আরে সে কথা ভেবে লাভ কি? কিচ্ছু লাভ নেই দেব, কিচ্ছু লাভ নেই। শোন শোন না বল, শোন। কি বলবে তাড়াতাড়ি বলো। কথাটা শোনার পর থেকে আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। আরে জ্বলবেই তো নাথ বউ, জ্বলবেই তো। ওই যে কথাই আছে না, দে জ্বলবে আর ভুলবে। এখন নুচির মতো ফুলা ছাড়া আর আমাদের কিছু করার আছে? অভাবের জ্বালায় ভাস্করের বাপটা 10 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেল। দাদু, মা মাগিটার কষ্টের শেষ ছিল না। আর ভাস্করটা লম্প জেলে সারা রাত বই লিখতো দাদু। অথচ ভাগ্য দেখো, রাতারাতি আঙুল ভুলে কলা গাছ। অথচ আমার নাতি ঠাকুর, তোমার কি চোখ নেই প্রভু? তুমি দেখতে পাও না? থাক থাক, খুব হয়েছে। নিমুনি উপদ্বীপের সলতেউসকে আর কোনো লাভ নেই। লাভের কথা বাদ দিয়ে এখন বলতো নাথ বউ, ওই ভাস্করের ব্যাপারটা তুই কার মুখে শুনলি? ওদের পাড়ার লোকের মুখে। ঠাকুর, এবার তুমি আমায় তুলে নাও, এও আমায় শুনতে হলো। বুড়োটা এই জ্বালায় মরলো। ও দাদু, তুমি বই লিখতে পারো না? আরে বই লিখা কি এত সহজ রে নাথ বউ? বই লিখতে গেলে লাগে এত এত কাগজ, এত এত পেন, আর একটা বড় বালতির 1 বালতি কালি। আমার কি এত পয়সা আছে রে নাথ বউ? ও দাদু, কালি তুমি বড় ঠাকুরের বাড়ি যাও। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। আমি কালই ওদের বাড়িতে যাব। বাড়িতে গিয়ে দেখে আসবো ভাস্কর কেমন করে বই লিখে। তারপর এই বাড়িতে এসে আমি লেখা শুরু করব। 2 দিনের মধ্যেই হয়ে যাব আমি মস্ত বড় লেখক। হতভাগা ঠাকুর, তুমি কি দেখতে পাও না কি কষ্টে আমাদের দিনগুলো কাটছে? এবার একটু আমাদের সুখের মুখ দেখাও ঠাকুর, সুখের মুখ দেখাও। বুড়োটা বিদেয় হয়েছে। যাক বাবা, আমি আবার মনের কথাই বলি। আমিও তো ভালোবেসে বিয়ে করেছিলাম, অথচ আমার স্বামী আমাকে কোথাও বেড়াতেই নিয়ে যায়। আশা, এই যে তুমি এখানে, চলো আজকে আমরা দুজনে মিলে কোথাও একটু বেরিয়ে আসি। তুমি সত্যি বলছো? আরে বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো, আমি তোমার জন্য মজফরপুর থেকে লিচু কিনে এনেছি। তুমি খাবে তো লক্ষ্মীটি? না, আমি কিছুই খাবো না। চুপ বাবা, আমি তোমার জন্য এত আশা করে লিচু কিনে আনলাম, আর তুমি বলছো খাবে না? খাবো না, খাবো না, খাবো না। ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথা শুনবে না, তখন আমিও তোমার কোনো কথা শুনবো না। এই আমি চললাম। থাক বাবা থাক, অমনি বাবু রাগ হয়ে গেল। আচ্ছা আশা, তুমি কি পেলে খুশি হবে বলো তো? বলবো? বলো। কেনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দেবী বলে কালকাটারি, জানি তোর জারি চুড়ি। কেনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দেবী বলে কালকাটারি, জানি তোর জারি চুড়ি। গতকাল বলেছিলিস মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা বুড়ি। কেনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দেবী বলে কলকাতারি, জানি তোর জারি চুড়ি, জানি তোর জারি চুড়ি, জানি তোর জারি
বাড়ি দূরে। কি বলে ডাম্পি? মুখার্জি সাহেবের আদেশ এইভাবে অগ্রাহ্য করলো? তোমার কথা শুনেও সে দাদার সাথে দেখা করতে এলো না? কি নাম সেই রাস্কেলটার? मैम साहब वो छोकरे का नाम स्वपन बनर्जी। ব্যানার্জি শব্দটাই ন্যাস্টিক। আপনি ঠিক বলেছেন मैम साहब, इसीलिए বুঝি আপনি আপনার ব্যানার্জি টাইটেল বাতিল করিয়ে ফির মুখার্জি টাইটেল লাগিয়ে নিয়েছেন। না, শুধু টাইটেল বাতিল করেই আমার রাগ মেটেনি। ওই ভাস্করের সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। लेकिन অগ্নি সাক্ষী করিয়ে দেবতা কো সাক্ষী রাখি আপনার স্বামীর সাথে আপনার শাদী তো হয়েছিল मैम साहब। এই ডাম্পি, আপনি আমার কথা উল্টো পাল্টা কথা বলবে না। मैम साहब আপনি আমার কথাটাকে ঘুরাই দিচ্ছেন ঠিকই, लेकिन আপনি কি পারবেন আপনার দিলের মহব্বতটাকে ঘুমাইয়ে দিতে? কি বললে? আপনি और बड़ा साहेब जो পথে পাও চালিয়েছেন আমি ও পত্রকে কিছুতে মানিয়ে নিতে পারে না मैम साहब, কিছুতে মানিয়ে নিতে পারে না। কেন কেন মেনে নিতে পারো না? কি করে পারবে मैम साहब? আমার তো দিলের ভিতর একটা মহব্বত আছে, প্যার তো আছে। मोहब्बत এসব কি বলছো ডাম্পিডেন? हाँ मैम साहब, देश में हमारा एक बीवी भी अच्छे, 10 बरस का बच्चा भी अच्छे। सच्चा जनाना हमारा बीवी हमारे मंगल के लिए हो, रोज मंग में सिंदूर भी पड़े। डाम्पी, हमारा बीवी छले के कोले लिए हमें कत्तो कथा सुनाए, और हमें कलकत्ता सुए सुए हो रोज सी छवि देखी मैम साहब। डाम्पी, इखन से हमारा देश बहुत दूर मैम साहब, लेकिन इखन से हमें देखते पाए हमारा बीवी का मांग में जल जल कुछ सिंदूर, बहुत बहुत पवित्र सिंदूर। সিঁদুর সিঁদুর আর সিঁদুর নারী জীবনের দুর্লভ বস্তু হচ্ছে যেন এই একমাত্র সিঁদুর। না, আমি মানি না। সিঁদুর পরে এই বয়সে মা হয়ে আমি আমার যৌবনের গ্ল্যামারটা লস করতে চাই না। আমি নিজেকে যৌবনের বন্যায় ভাসিয়ে দিয়ে ঠিক এইভাবে বলতে চাই, আছি আমি আজ আছো তুমি, থাকতেও না পারো তো কাল। মেরা নাম 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 রুবি 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 রুবি। সব খেলা খেলি কিছু যেন বাকি থাকে না, সব হয় চাওয়া যেন কিছু পাওয়া মন রাগে পুষে রাখে না। এই সময় মেলি সব খেলা খেলি কিছু যেন বাকি থাকে না, সব হয় চাওয়া যেন কিছু পাওয়া মন রাগে পুষে রাখে না। লজ্জা তাতে আজ এই রাতে মন যদি হয় বেসামাল, মেরা নাম 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 রুবি 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 রুবি। ইউনিক ইউনিক ইউনিক, এখানে এসে মনে হচ্ছে আমি যেন মাঝরাতে টিভিতে হিন্দি সিনেমা দেখছি। ইস, আপনার হাসির কি গভীরতা! হবেই তো, আমি যে সাগর। শুধু সাগর না মহাসাগর, প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক। ও বাবা, সেখানে তো সব সময় ঝড়, আই মিন সাইক্লোন, ও তার তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে
আমি প্রশান্ত মহাসাগরও হয়ে যেতে পারি। ভেরি গুড। ভাস্করের চেয়ে আধুনিক সাহিত্যে আপনার অনেক বেশি জ্ঞান। আমি স্বপ্ন দেখলাম মিসেস মুখার্জি। না, নেভার। ওই মিসেস শব্দটা কেটে দিয়ে আমি মিস হয়ে গেছি, মিস। ইস, আমি যেন শুনতে পেলাম একটা বুলবুলির শীষ। তুমি কি ভর্তি করে দিতে পারবে সাগর? তোমার আধুনিক সাহিত্য দিয়ে এই যুগের ছেলে মেয়েদের কামনা কালচারের ডিশ। তবে তুমিও শুনে রাখো মিস মুখার্জি, আধুনিকতার ফিস পাই আর শর্টকাট পোশাকের বেশ কাটলে কিসমিসের মতো যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটাই মিস্টার মুখার্জি বলেছিলেন। আমি জানি সাগর, সেই জন্যই তো তোমাকে আমি তুমি বলে সম্বোধন করলাম। সঙ্গীতা, এসো বেলা বেলি সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না, সব হয় যাওয়া যেন কিছু পাওয়া, মন রাগে বসে রাখে না। বেলা বেলি সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না, সব হয় যাওয়া যেন কিছু পাওয়া, মনে রাগে বসে রাখে না। লজ্জা কিতাতে আজ এই রাতে মন যদি হয় রে সমান, মেরা নাম 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 রুবি 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 রুবি। বাহ বাহ বাহ, আমি ঠিক সময় এসে পড়েছি। আর এক সেকেন্ড দেরি না করে আমি আমার শিক্ষার দাড়ি পাল্লা দিয়ে তোদের নোংরামিটা মাপবো। নোংরামি কোথায় দেখলেন নিশীথ বাবু? এটা তো আমাদের সাহিত্যের শেষ। সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ অথবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের ওই চরিত্র ভাঙা চরিত্রহীন সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করার জন্য বাজার থেকে কিনে আনতেন এক ফাইল আয়োডেক্স। নিশীথ বাবু, আপনি যে ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম সুপিরিয়রিটি কমপ্লেক্স। বাই। গুড মর্নিং মিস্টার মুখার্জি, আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? শাট আপ ননসেন্স। আই অ্যাম শিওর যে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, নাহলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করলি কি করে? ঠিকই তো করি। তোর কাজ কর্ম পোশাক আশাক দেখে তো পুরুষ বলেই মনে হচ্ছে, তবে পুরোটা নয়, আধখানা। হোয়াট? কাজ কর দিদি, ওই ওই পপ মার্কেটের টপ ড্যান্সার স্বর্গীয় মাইকেল জ্যাকসনের মতো হরমোন চেঞ্জ করে 6 মাস মেয়ে আর 6 মাস পুরুষ হয়ে থাকার চেষ্টা কর। তুই একটা কাপুরুষ। আর তুই কি জানিস, আমার দাদা মিস্টার মুখার্জির খামখেয়ালির জুতো পরিষ্কার করার সুন্দর পুরুষ। তবে কি আমি তোর গুরুদেব ওই ব্যাকডেটের সাহিত্য পড়া ভাস্করের হাতের কুরুষ হয়ে থাকবো? কুরুষ? এই দিদি, কেন তুই ভুল পথে চলছিস? জামাইবাবুর উপর কেন মিথ্যে অভিমান করছিস? তুই তুই জামাইবাবুর কাছে ফিরে চল, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। জামাইবাবুর সব অপমান আমি মাথা পেতে নেব। শুধু ঠাকুরপো তোমার সঙ্গে যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। বৌদি, বৌদি তুমিও যাবে? কেন যাব না ভাই? শকুন্তলার পথিগৃহে যাত্রার সময় নারী ঋষি গৌতমী যেমন শকুন্তলার সঙ্গে গিয়েছিলেন দুষ্মন্তের রাজপ্রাসাদে, আমিও তেমনি আমার অভিমানিনী ননদকে সঙ্গে করে নিয়ে যাব ঠাকুর জামাইয়ের সাহিত্যের অট্টালিকায়। বৌদি, যদি তো লাইলা মজনুর কথা মনে থাকে, আমার যদি স্মরণে আসে মরণের পর মৃত সত্যবানকে কেমন করে বাঁচিয়েছিলেন সতী সাবিত্রী। আমি আর অভিমান করিস না দিদি। তোমার দাদার হাতে খেলার পুতুল না হয়ে এক্ষুনি ফিরে চলো তুমি তোমার স্বামীর কাছে। সে যদি আমাকে তিরস্কার করে? আদর্শ স্বামীর তিরস্কার নারী জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। না না না, কোনো কিন্তু নয়। আমি তো জন্য শাড়ি কিনে এনেছি। শাড়ি? এই দেখো ঠাকুরজি, আমি তোমার জন্য কিনে এনেছি এক কঙ্কা সিঁদুর। আবার সেই শাড়ি সিঁদুরের কেচ্ছা। তোমরা দুজন এখান থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। বেরিয়ে যাব? নিশ্চয়। তোমরা বেরিয়ে না গেলে আমি আমার দাদার অফিসের কাজগুলো কমপ্লিট করব কি করে? আমরা কি স্বপ্ন দেখছি? নিশীথ, বৌদি,
স্বপ্ন নয়, বড় দুঃস্বপ্ন। বৌদি, আমিও তো পূর্ণিমা রাতে নির্মল আকাশে চাঁদের চাঁদনি হয়ে সংসার পৃথিবীকে আলোকিত করতে চেয়েছিলাম ঠাকুরজি। কিন্তু দাদা আমাকে বানিয়ে দিয়েছে টিমটিমে জোনাক পোকা। ধোকা দিদি, ধোকা। শুয়োপোকা যেমন সবুজ পাতাগুলোকে চুষে চুষে খেয়ে একেবারে সাদা করে দেবে আমার অর্থলোভী দাদা। বাধা দেবার কেউ নেই, অর্থনীতির খোয়ারে বাধা পড়ে গেছে আমাদের প্রতিবাদ। তাই তো আমার বিবাহিতা দিদি সে তার স্বামীর ঘর করবে না। দিদি দিদি তুই আমাকে চরিত্রহীনতার দীক্ষা দে দিদি, দীক্ষা। ঠাকুরপো, ভিক্ষা। বৌদি বৌদি তুমি আমাকে একটু বিষ ভিক্ষা দিতে পারো? যেখান থেকে পারো, যেমন করে পারো তুমি আমাকে একটু বিষ এনে দাও। আমি কেমন করে সহ্য করবো আমার দিদির ব্যভিচার আর ওই অসৎ পথে উপার্জনকারী আমার অর্থলোভী দাদার নোংরামি। কি বললি? নোংরামি? বৌদি 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 ওরা হাসছে, তুমি কিছু বলবে না? তুমি কি বোবা? হাইরে কলিকাল, 1430 সালের একই নিদারুণ হাল। আপনারা সবাই দেখুন আধুনিকতার কি বাত্রামি। জানোয়ার, ভয় নেই নিশ্চিত, ভয় নেই। তোমার দাদা মিস্টার মুখার্জি তোমাকে জানোয়ার বলে বনের দিকে ঠেলে দিলেও তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। দাদা, লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া নাকি অধঃপতনের ধোঁয়া? একটা অদ্ভুত যন্ত্রণার শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠলো, ওয়াও ওয়াও। এই ভাই, তুমি কোথা থেকে এসেছো? পন্ডিচেরি না গোয়া? আমার সাহিত্য চাষের সব ধানই হয়ে গেছে রোয়া। দেখে মনে হচ্ছে তুলসী পাতা, একেবারে ধোয়া। আমার মনের আলমারিতে এখনো তোলা আছে। দাদা, ওই অসভ্য লোকটাকে বলে দাও তো আমি কোনোদিন হতে চাই না কমলা লেবুর কোয়া। হ্যাঁ, আমি হতে পারতাম এই মুহূর্তে ভীষণ বেপরোয়া, যদি হতে পেতাম মাল এক পোয়া। শিক্ষা ছেলের হাতের মোয়া। শুধু তাই নয় বৌদি, মানুষের সুনীতি আজ দুর্নীতির বিছানায় শোয়া। হাসি বন্ধ করে আমার কথার উত্তর দাও। তুমি কি এই মুহূর্তে আমার বোনকে এখান থেকে নিয়ে যেতে এসেছো? যে কোনোদিনও আমার আদর্শের সঙ্গে জড়াতে পারেনি তাকে ফেরাবার কোনো প্রশ্নই ওঠে না। আরে ভাই, তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেকদিন তোমার খাওয়ারই জোটে না। প্রকৃতির আবহাওয়া বিষাক্ত হয়ে গেলেও অনিবার্য কারণে বাতাসটুকু নিয়ে কি ফুলগুলো কি ফোটে না? ও দাদা, আজকাল বোধহয় পূর্ব দিকে সূর্য ওঠে না। ও বৌদি, কাদের যেন বুক ফাটে তবু মুখ ফোটে না। তবে রে, একটা সামান্য গাইয়া লেখক হয়ে আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে আজ আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করছিস। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। কিন্তু এমনি এমনি যাই কি করে বলুন তো? আরে ভাই, আমার বোন তোমার সঙ্গে কোনোদিনই যাবে না। যে আপনি ভাবলেন কি করে যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন জড়াতে পারেনি, তাছাড়া একটা পাথরের ঢিপিকে আমি নিয়ে যাব, এটা আপনি ভাবলেন কি করে? আমি শুধু এসেছি আপনার কাছে জমা রেখে যাওয়া আমার লেখা পাণ্ডুলিপিটা নিয়ে যেতে। আরে ভাই, তোমার সেই পাণ্ডুলিপি আমি কুচি কুচি করে কেটে ওগুলো তোমায় ফেলে দেবো। কর্তব্য জীবনের জীবন্ত প্রতীক। এত সাহস আপনি পেলেন কি করে? আপনি কি জানেন একমাত্র লেখকরাই পারে তাদের কলম তরবারির সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্ন ছিন্ন ভিন্ন করে দিতে? তবে রে, তোর মতো পাগলা কুকুরকে সাহেস্তা করতে আমার কাছে রয়েছে জলাতঙ্ক রোগের মগু। যা যা, তোর পাণ্ডুলিপির বদলে আমার পায়ের জুতোটা তোর মুখে করে নিয়ে দেশের বাড়ি ফিরে যা। দাদা, পচা কাদা ঘেটে কোনো লাভ নেই ভাই। জামাই, আপনি আমাকে একটু সময় দিন। আমি যাবার আগে মিস্টার মুখার্জিকে আমার শেষ কথাটা বলে যাই। এই কথা, আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল, একটা আমার লেখা বই আর একটা আমার বিয়ে করা বউ। এই দুটো জিনিসকে নিয়ে আপনি আপনার লোভের ব্যাংকে সুদের পর সুদ খাটান, কিন্তু যাওয়ার সময় এই গেঁয়ো লেখক আপনাকে একটা কথা বলে যেতে চায়। বলুন। আপনি দয়া করে
একটু এগিয়ে আসুন। আমি আপনার জুতোটা আপনার মুখে মেরে দেখি আপনার মুখটা কেমন মানায়। মানুষের মুখে আবার জুতো মানায় নাকি? ম্যাগো ম্যা, লেখক বাবু লেখার কি ছিরি? অমনি বাবু রাগ হয়ে গেল। রাগ হলো তো আমার বয়ে গেল। শালা আমি কি তোর বউ না তুই আমার শাক পাকে বাঁধা ভাতার? শালা আজই বাবুর বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবে দিদি ভাই? কি বললে দিদি ভাই? হ্যাঁ, তুমি তো আমার দিদি ভাই হবে। তোমার স্বামী যদি আমার ভাসুর ঠাকুর হন তাহলে তুমি তো আমার দিদি ভাই হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো ভাই, আমার তো খেয়ালই ছিল না। কি করে খেয়াল থাকবে বৌদি, তোমার যে মাথার গন্ডগোল। হ্যাঁ তুমি ঠিক বলেছো ঠাকুরপো, তুমি ঠিক বলেছো। তবে একটু 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 নয় দিদি ভাই, অনেকটাই। তা বৌদি, দাদার মুখে শুনলাম তোমার ছোটবেলায় নাকি টাইফয়েড হয়েছিল। হ্যাঁ হয়েছিল তো, হয়েছিল। সে কি কাণ্ড, জমি মানুষে টানাটানি। একদিকে জম টানছে, আরদিকে মানুষ টানছে, আরদিকে মানুষ টানছে, আরদিকে জম টানছে। তারপর শালা আমি জমের মুখে ভুতে দিয়ে শালা বিছানা থেকে উঠে এলাম। কি বললে? ওই যে মাথার গন্ডগোল, তাই মুখ ফসকে মাঝে মাঝে খারাপ কথা বেরিয়ে যায়। দেখো ঠাকুরপো, আশা তোমরা যেন ওই কথাটা ওই বাবুর কানে তোলো না। তুমি নিশ্চিন্তে থেকো দিদি ভাই, কারণ তোমাদের বাড়িতে এসে আমি লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছে? তোমার শাড়িখানে অনেকখানি তোলা। ভুলে যাই যে অনেক দিনের অভ্যেস তো। অনেক দিনের অভ্যেস মানে? এই দেখো ঠাকুরপো, তুমি ওই ঠাকুরপো বলে তুমি এই বড় বৌদির কাছ থেকে সব খবর জেনে নেবে, সেটা কিন্তু হবে না। আর তোমাকেও বলি আশা, ছোট হয়ে এই বড়দের ভুল ধরে অভ্যেসটা ত্যাগ করবে। হ্যাঁ ঠিক আছে, এবার থেকে চেষ্টা করব। শালা এক্ষুনি আমার মুখ ফসকে মাঝে মাঝে এমন কথা বেরিয়ে যায়, এক্ষুনি আমি ধরা পড়ে গিয়েছিলাম। বাবারে বাবা, সামলাতে আমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। শালা 14 পাকে ভাতারের ঘর করতে এসে আমার ব্যবসায় যেন মরচে ধরে যায়। আমি তার আগে নাচ গানটা প্র্যাকটিস করে নেই। একি নাকের নতনি, একি কানের ঝুমকা, একি খোপার ফুলে, একি চোখের কাজলে, হাই আমার ভরা জৈবনে কত চ্যাংড়া হামাতেছে। আমার ভরা জৈবনে কত চ্যাংড়া হামাতেছে। একি নাকের নতনি, একি কানের ঝুমকা, একি খোপার ফুলে, একি চোখের কাজলে, হাই আমার ভরা জৈবনে কত চ্যাংড়া হামাতেছে। আমার ভরা। এই সন্ধ্যেবেলায় তুমি নাচ গান শুরু করেছো? আগে মা, আগে মা, আমি কেলারসি গাইছিলি মা, কেলারসি। আমার ভরা জৈবনে কত চ্যাংড়া হামাতেছে। আমার ভরা জৈবনে সবাই পাগল হয়েছে। কি হলো মাথা? কথার উত্তর দিচ্ছ না যে? কি নাচ নাচছিলে, কি গান গাইছিলে? আগে মা কেলারসি, মা কেলারসি। ও আপনি বুঝবেন না, ও সব বোঝেন আপনার বড় ছেলে। শোনো বৌমা, ঘরের বউ হয়ে এইভাবে কেউ কোনোদিন নাচ গান করে না, তুমিও করবে না। যা করার করেছো, আর কখনো এমনটি যেন না হয়। আচ্ছা মা। ঘরে ঘরে সন্ধ্যে দেখিয়েছো? হ্যাঁ দেখেছি মা, একটু আগে। ভাস্কর কোথায় গেছে? কি জানি বাবু কোথায় গেছে, আমাকে বলে যান। বৌমা, বড় লোকের মেয়ে বলে তুমি কি আমার কোনো কথাই গ্রাহ্য করবে না? আমি কতদিন তোমাকে বলেছি ভাস্করকে তুমি বাবু বলবে না। ও বাবু, আমার বাবু বলতে আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার ছেলে কোথায় গেছেন আমাকে বলে যাননি। ওই একটা খামখেয়ালি ছেলে আমার, কি যে করে, কোথায় যে যায় আমি কিছুই বুঝতে পারি না। কাল থেকে যেন কেমন গম্ভীর হয়ে আছে। আচ্ছা বৌমা, তোমার সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? না, উনি আমার সঙ্গে কোনোদিনই ঝগড়া করেননি। শোনো বৌমা, স্বামীর সঙ্গে তুমি কোনোদিন ঝগড়া করবেও না। একদম না। স্বামীর সঙ্গে ঝগড়া করলে সংসার কোনোদিন সুখের হয় না। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। দূর
বাবু কদিনের আবার সংসার, দুদিন পর তো আমি ভোকাট্টা হয়ে যাব। কি বললে বৌমা? কোথায় চলে যাবে তুমি? এই যে মা গো, মানে বলছিলাম কি অনেকদিন তো আমার বাপের বাড়ি যাওয়া হয়নি, আর বিয়ে তো হয়েছে মাত্র দুদিন, তাই এর মধ্যে সংসারের মর্ম কি বুঝবো বলুন? হায় আমার পোড়া কপাল, আজ নাকি দুদিন হলো ওর বিয়ে হয়েছে। ওহ, কি বলছো তুমি বৌমা? ওই যে ও মা গো, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। ও মা, আপনি ঠাকুর বাড়ি গিয়েছিলেন বুঝি? হ্যাঁ বাছা, তোমার ব্যাপার স্যাপার আমার কিচ্ছু ভালো লাগছে না, তাই আমি মা কালীর কাছে তোমার নামে মানত করে এলাম, আর এই ফুলটা নিয়ে এলাম যাতে তোমার মাথাটা একটু সুস্থ হয়। মা কালীর সিঁদুর পুজো করা তোমার স্মৃতিতে আমি পরিয়ে দিলাম। আচ্ছা শোনো, আর আসার সময় না একটা মা লক্ষ্মীর পাঁচালি কিনে এনেছি, এটা তুমি পড়ো, আমি শুনবো। দিন মা। এখানে বসো। হ্যাঁ পড়ছি। বসে পড়ে পড়ো, আমি শুনছি। পড়বো? হ্যাঁ পড়ো। এসো মা লক্ষ্মী রানী, আমার ঘরেতে সবার সুখে রেখো, তোমার সুখেতে দুঃখ যদি চিরকাল দূরে দূরে থাকে। তুমি কি বলবো তোমাকে? বলি তোমার কি কোনো শিক্ষাই নেই? তোমার মা না হয় মারা গেছেন, কিন্তু বৌদি তো আছেন, তার ননদকে সে কি কিছুই শেখায়নি? এটা তোমার পাঁচালি পড়া হচ্ছে। দাও পাঁচালিটা আমাকে দাও, আমি পড়ছি, তুমি এখানে বসে শোনো। তোমারে করিব পূজা ধূপ ধুনা দিয়ে, আচ্ছা আরতি করিব মা গো নৈবেদ্য সাজায়। তোমারে করিব পূজা ধূপ ধুনা দিয়ে, আরতি করিব মা গো নৈবেদ্য সাজায়। ও মা গো, আপনি তাহলে ভালো গেছেন বলুন, তাহলে আমি দুদিনের জন্য আমার বাবার বাড়ি যাব। দেখো বৌমা, স্বামীর ঘর করতে এসে এত বাপের বাড়ির টান ভালো নয়। কিন্তু না না না, কোনো কিন্তু নয় সঙ্গীতা, কোনো কিন্তু নয়। আমার মা যা বলবে তোমাকে তাই শুনতে হবে। মা সুস্থ হয়ে গেলেও এখনো বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে, তাই এখন তোমার বাপের বাড়ি যাওয়া চলবে না। শুনলে তো বৌমা, শুনলে তো? মায়ের ওপর ছেলের কত মায়া, এমনি মার বাঁধনে তুমি একদিন বাধা পড়বে, যেদিন তুমিও আমার মতো সন্তানের মা হবে। মা মেয়েদের বিয়ের পর নতুন নতুন শ্বশুর বাড়ি গিয়ে আবার কবে যে বাপের বাড়ি যাবে সেই চিন্তায় তাদের ঘুমই আসে না। তারপর তারা যখন সন্তানের মা হয়, নাতি নাতনির ঠাকুমা হয়, মাথার চুলগুলো আস্তে আস্তে পাকতে থাকে, তখন ওই বাপের বাড়ি যাওয়ার কথা তাদের আর মনেই থাকে না, মনেই থাকে না। বাবু, আরে শালা বুড়িটা কি বলে গেল, তোমার কানে ঢুকলো না বুঝি? আমি নাকি ছেলের মা হব, মায়ের বাদরে জড়িয়ে পড়বো। শালা তুমি আমার টাকা দিয়ে দাও তো, আমি আজই বাড়ি চলে যাবো। তুমি? শালা আমি খারাপ মেয়ে বাবু, এমন কাঁচা কাঁচা কিস্তি দিয়ে তোমার মান সমানে কিস্তি কভার করে দেবো। শালা ভোজনীর ভাত একেবারে বমি করে ফেলবে। কেন? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? তোদের বিশ্বাসের মুখে আমি লাথি মারি। কেন কেন তুমি আমাকে বিশ্বাস করবে না? কেন তুমি আরো অনেক পুরুষের থেকে আমাকে আলাদা চোখে দেখবে না? আমি এই বাড়িতে বেশ কিছুদিন হলো তুমি বউ সেজে আছো, আমি আমার মা ভাইয়ের বিশ্বাস স্থাপনের জন্য এক ঘরে আছি ঠিকই, কিন্তু এক বিছানায় নয়। আমি বলো, আমি কি তোমাকে কোনোদিন স্পর্শ করতে চেয়েছি? আমি কি কোনোদিন তোমাকে অশ্লীল ইঙ্গিত করেছি? তুমি বুঝবে দেখো, নারীর বেদন তুমি বুঝবে দেখো, নারীর বেদন রাধার প্রাণে কত ব্যথা। বন মালি তুমি পর জনমে হইও রাধা, বন মালি তুমি পর জনমে হইও রাধা। তুমি সেই জন্যই তো, সেই জন্য তো আমি মুশকিলে পড়ে গেছি গো বাবু। আমি যেন ভেতরে ভেতরে কেমন হয়ে যাচ্ছি।
আমার লক্ষ্মীমন্ত নাদ বউ। আরে অক্ষয় দাদু, আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আসবোই তো বাবা, নিশ্চয়ই আসবো। জানতে যখন পেরেছি তোমরা এই পাড়াতেই আছো, তখন একবার কেন আমি 1000 বার আসবো। থাক মা থাক। আচ্ছা ভাস্কর, এই নাদ বউয়ের সঙ্গে তোর বয়সের অনেকটা তফাৎ বলে মনে হচ্ছে। কি গো, দাদুর কথার উত্তর দাও। মানে আপনি মানে তুমি চুপ করো তো। আমি দাদার কথার উত্তর দিচ্ছি। ও দাদা, দাদা মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছো? মানে ওর সঙ্গে আমার সঙ্গে ভালোবাসা করে বিয়ে হয়েছে তো, তাই ও আমার বয়স দেখেনি আর আমি ওর বয়স দেখিনি। ভালো, খুব ভালো। আচ্ছা নাদ বউ, ওই ভাস্করকে তুমি বলার আগে আপনি বললে কেন? ব্যাপারটা হলো গিয়ে দাদু, ও আমাকে বর ভাবতে গিয়ে না তোমাকে বর ভেবে ফেলেছে। ও দাদু, দাদু তোমার ঠাকুমার কথা মনে পড়ে? তা মনে পড়ে না আবার? যাক সে কথা। আচ্ছা নাদ বউ, শুনেছি নাকি তুমি খুব বড়লোক বাড়ির মেয়ে। বাপের বাড়িতে কত গয়না পেয়েছো। আচ্ছা নাদ বউ, কত বড়লোক বাড়ির মেয়ে হয়ে শেষকালে ওই ভাস্করকে বলো ছাই, এই তখন থেকে বুড়োটা শুধু ছেদাই খুঁজে মরছে। এই ভাস্কর, নাদ বউয়ের মুখে এমন ভাষা কেন? আর বলো না দাদু, আর বলো না। কেউ বেশি কথা বললে না আমার বউয়ের মাথা গরম হয়ে যায়, আর তখনই মনে হয় ও একটা বদ্ধ পাগলি। কি বললি নাদ বউ পাগলি? এই তুমি কিন্তু এই তাড়াতাড়ি লিখতে বসবে না। যদি লিখতে বসো তোমার এই জামা প্যান্ট গুলো আমি কুচি কুচি করে ফেলে দেবো। বাবা, এই তো দেখছি বদ্ধ পাগলি। ভাস্করটা তাহলে একেবারে সুখী নয়। আর এই পাগলির পাল্লায় পড়ে ভাস্করের মায়েরও তাহলে চোখের জলে নাকের জলের অবস্থা। ঠাকুর, এবার মনে হচ্ছে তুমি আছো ঠাকুর, তোমার চোখ আছে। এইবার বলো তো সঙ্গীতা, আমি কেন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম? পায়ের জুতো কেমন মানায় ওই অমানুষের মুখে? এবার আমি লিখতে বসবো, লিখতে বসবো। গল্প তো আমি পেয়ে গেছি। ওই ভাস্করের বউ হবে আমার গল্পের নায়িকা, বড় লোকের একমাত্র পাগলি বোন। ওই পাগলির মুখ দিয়ে এমন 2-4টা খিস্তি দেব না, নাটক একেবারে জমে যাবে। নাদ বউ, আরে ও নাদ বউ, আমার কাগজ কলমগুলো নিয়ে আয়, আমি লিখতে বসবো। তুমি আবার কি লিখবে গো দাদু? আমি তো রয়েছি। ছাই আছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না। যা হবে এই বুড়োটার ভাগ্যের জোরেই হবে। দে দে কাগজ কলমগুলো দে। দাদু তুমি এত ভাবছো কেন? তোমার নাতি তো রয়েছে। ছাই রয়েছে, দে কাগজ কলম দে, আমি লিখতে বসি। দাদু, ও দাদু, ওই কাগজ কলমগুলো না মুদিখানার দোকানে দিয়ে না আমি বাজার করে এনেছি। কি বললি, কি বললি নাদ বউ? আমার এতদিনের স্বপ্ন তুই বাজারে বিক্রি করে মুদিখানার বাজার করে আনলি। কি করব বলো দাদু? এদিকে যে সংসার চালাতে আমি যে হিমশিম খেয়ে যাচ্ছি, এছাড়া যে আর আমার কোনো উপায় ছিল না। ছি ছি ছি, আমার নাতি স্বপনের সাথে তোর ভালোবাসার কথা জানতে পেরে নাতির সঙ্গে বিয়ে দিয়ে আমি তোকে ঘরের লক্ষ্মী করে এনেছিলাম, আর তুই কিনা অলক্ষ্মীর মতো শেষ করে দিলি আমার সব আশা। দাদু, সব আশা, সব আশা। বাসা, আমার মনটা একটা চড়ুই পাখির বাসা, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সে আজ বাড়ি ফিরে আসুক, আমি তাকে জিজ্ঞাসা করব, সংসার চালাতে যদি না পারো তাহলে সংসার পেতে ছিল কেন? আজ আমি বাপের বাড়ি চলে যাব। আসো, এই যে আসো, চলো আজকে আমরা দুজনে মিলে একটু সিনেমায় দেখে আসি। আমাকে নিয়ে গিয়ে কি লাভ? আমি তো অলক্ষ্মী। কেন, কে বলেছে তোমাকে এই কথা? কেন, তোমার দাদু বলেছে। ও দাদু বলেছে? আরে বাবা, দাদুর কথা তুমি বাদ দাও তো। জানো আশা, ওই মুখার্জি বাবু আমার পানের গুমটিটা ভেঙে দেবার পর থেকে আমি খুব মানসিক চাপে রয়েছি গো। তুমি যদি আমার কথা শুনতে তাহলে আর এভাবে ভুগতে হতো না। এ তুমি কি বলছো আশা? এই যুগের স্বামীরা তার বউয়ের কথা শোনে, একমাত্র তুমি শোনো না। তুমি যদি শুনতে তাহলে ভাসুর ঠাকুরের মতো অনেক উন্নতি করতে পারতে। তোমার ওই ভাস্করদার থেকেও আমি একদিন আরো উন্নতি করে দেখাবো। কিন্তু কি করে গো?
এবার আমি এই আলোর দুনিয়া থেকে বেরিয়ে গিয়ে ওই অন্ধকারের দুনিয়ায় পা রাখবো। সত্যি তুমি পারবে? পারবো। আরে আমি স্বপন ব্যানার্জি, তাই ছাড়ো এসব কথা, আগে আমরা ওই সিনেমাটা দেখে আসি, চলো। সিনেমা দেখতে না গিয়ে তোরা যদি একবার ভাস্করের বাড়িতে ঘুরে আসতিস তাহলে 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 বুঝতে পারতিস ভাস্করটা একেবারে সুখী নেই রে, সুখী নেই। না না, ভাস্করের বউ একটা বদ্ধ পাগলি। হ্যাঁ, সেটা আমি ওদের বাড়ি গিয়ে নিজের চোখে দেখে গেছি। ভাস্করের জামার কলার ধরে টানাটানি করছে। দাদু তুমি সত্যি বলছো? হ্যাঁ রে স্বপন, সব সত্যি। দাদু সেদিন আমাদের বাড়িতে গিয়ে সব দেখে এসেছেন তোর বৌদি কতটা পাগলে। দাদা, আপনি দিদি ভাইকে ডাক্তার দেখান না? তোমার দিদি ভাই আর আমার মায়ের জন্য বাড়িতে তো সবসময় ডাক্তার লেগেই আছে, কিন্তু রোগটা কমা তো দূরের কথা, দিনের পর দিন রোগটা বেড়েই চলেছে। ছি ছি ছি, নাদ বউয়ের মুখে কি বাজে ভাষা। আপনি আপনি এক কাজ করুন দাদু, এই 500 টাকা আপনার কাছে রেখে দিন। 500 টাকা? হ্যাঁ বৌমা, আমি মাঝে মাঝে এসে তোমাদেরকে কিছু করে টাকা দিয়ে যাব, কিন্তু তোমরা যেন কোনোদিনও আমার বাড়িতে যেও না, তাহলে তোমার দিদি ভাই পাগলামিটা আরো বেড়ে যাবে। দাদা, এই যে তুমি কি বুঝলে? ও দাদু, তুমি বা কি বুঝলে? বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়। আরে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছুই বুঝতে হবে না, আমি বলছি শোন। সন্ধ্যের জাল যখন আমি একবার পুকুরে ফেলেছি, তখন একটা না একটা মাছ উঠবেই। ও দাদু, তাহলে আর বেশি দেরি করে যাবে না, আজ আমি ওদের বাড়িতেই যাব। আমি যাব ভাস্করদার বাড়িতে, তাই আপনাদের বাড়িতেই চলে এলাম। আচ্ছা তুমি কে বলো তো বাবাজি, আসল ব্যাপারটা কি? এই যে ভাই, হন্তসন্ত হয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লে যে। আর বলবেন না বৌদি, উনাকে আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, কিন্তু কিছুতেই উনার সন্ধান পাচ্ছিলাম না। উনি আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়ি ছেড়ে উঠে এসেছেন, তাই সঠিক ঠিকানাটা আমি বলতে পারছি না। আজ হঠাৎ দূর থেকে দেখতে পেলাম উনি এই বাড়ির মধ্যেই ঢুকলেন, কিন্তু ব্যাড লাক, আমার আসার আগে উনি এই বাড়ি ছেড়ে চলে গেলেন। আচ্ছা আপনারা কি বলতে পারেন ভাস্করদার ঠিকানাটা? ঠিক আছে, আপনি একটু দাদুর সাথে কথা বলুন, আমি বাড়ির ভেতরে যাচ্ছি। আচ্ছা তুমি কে যেন বললে ভাইয়া? আমি উনার সম্বন্ধী। ও দাদু, বুঝতে পারলেন না? ও হচ্ছে দিদি ভাইয়ের ভাই। আপনারা আমার দিদিকে চেনেন? আরে চিনি মানে, তোমার পাগলি দিদি হচ্ছে আমার দূর সম্পর্কের নাদ বউ। কি বললেন? আমার দিদি পাগলি? পাগলি মানে সাংঘাতিক পাগলি। আমি যেটা নিজের চোখে ওদের বাড়ি গিয়ে দেখে এসেছি। আমি কি স্বপ্নে দেখছি? আমি কি কানে ভুল শুনলাম? আমার দিদিকে জামাইবাবুর বাড়িতে দেখেছেন? না না, এর মধ্যে কোনো রহস্য আছে। ওই যে বাবাজি দুদিন আগে। দুদিন আগে? আচ্ছা আচ্ছা বলুন তো আমার দিদি কেমন দেখতে? ও নাদবাবু, ছোকরা আমায় সন্দেহ করছে। ও দাদু, ও তোমাকে সন্দেহ করছে। না মানে আমি বলছিলাম কি, তোমাকে কিছুই বলতে হবে না ছোকরা, আমি বলছি শোনো, তোমার দিদিকে দেখতে বেশ সুন্দরী। তোমার দিদির গায়ে গা ভর্তি গয়না, কপালে জল জল করছে সিঁদুরের টিপ। আপনারা কি বলছেন? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা ঠিক কথাই বলছেন। আমি আমার দিদিকে অনেকদিন আগে দেখেছিলাম তো, তাই। আচ্ছা আমি যাচ্ছি। ভাই, তুমি তোমার জামাইবাবুর ঠিকানাটা নিয়ে যাবে না? জামাইবাবুর ঠিকানা নেওয়ার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা বাড়িতে গিয়ে দিই, কারণ আমার দিদিদের জামাইবাবুর বাড়িতে পাগলি হয়ে গেছে এই খবরটা সে নিচেও জানে না, নিচেও জানে না। ও দাদু, তুমি বা কি বুঝলে? বুঝলাম, কি বুঝলাম জানিস? বলছি শোন, ওর দিদি যেমন পাগলি, ওর ভাইটাও তেমন পাগল। আচ্ছা, ওদের গোটা গোষ্ঠীটাই বদ্ধ পাগল। পাগল? ঠাকুরপো, হয় তুমি পাগল হয়ে গেছো, না হয় পাড়ার লোকেরা তোমাকে মিথ্যা কথা বলেছে। না না বৌদি, না মিথ্যে নয়। যে মহিলা জামাইবাবুর বাড়িতে বউ হয়ে আছেন তার নামও সঙ্গীতা। ভদ্র মহিলার নামও সঙ্গীতা? আশ্চর্য তো। হ্যাঁ বউ, এই ব্যাপারটার মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যেটা তুমিও ধরতে পারছো না আর আমিও ধরতে পারছি না। শোনো ঠাকুরপো,
বলো। সঙ্গীতা নামে একটা পাগলি মেয়ে যে ঠাকুর জামাইয়ের বাড়িতে বউ সেজে আছে, এ কথা তুমি যেন দ্বিতীয় কাউকে বলো না। তবে সঠিক ব্যাপারটা যে কি সেটা কিন্তু ঠাকুর জামাইয়ের বাড়িতে গিয়ে তোমাকে জেনে আসতে হবে। তুমি কাল সকালে ঠাকুর জামাইয়ের বাড়িতে যাবে। সে তো আমি যাবই বৌদি, বেশ কিছুদিন বন্ধুর বাড়িতে ছিলাম, তাই এই বাড়ির কোনো খবর আমার জানা হয়নি। আচ্ছা, তুমি কি বলতে পারো ওই ব্যভিচারের লেখক সাগর রায়ের সঙ্গে আমার দিদির সম্পর্ক কোথায় পৌঁছে গেছে? অনেক দূর। তুমি বাধা দিতে পারছো না? বন্যা যখন আসে তখন কি সামান্য কাদা মাটির বাঁধ টেকে? তাছাড়া পরের বাড়ির মেয়ে আমি, পরের বাড়ি থেকে এসেছি। এ বাড়িতে আমার অধিকার বা ক্ষমতা কতটুকু? না বৌদি না, ও কথা তুমি বলো না। এই সংসারে কার কাছে তোমার অধিকার কতটুকু তা আমি জানি না। তবে মা মারা যাবার পর তুমি যখন দাদার হাত ধরে এই সংসারে পা রেখেছিলে, তখন থেকে আমি তোমাকে মনে মনে জেনেছি তুমি আমার বৌদি নও, তুমি আমার মমতাময়ী মা। তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি যেন মোর চিরদিনের দুঃখিনী সে মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। সঙ্গীতা পাগল হয়ে গেছে, সঙ্গীতা পাগল হয়ে গেছে। মোটেও না, সঙ্গীতা বরং আমাকে পাগল করে দিয়েছে। না হলে আমি কি করে লিখছি এই অশ্লীল গল্পগুলো? কিন্তু লক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জি সে কি পাচ্ছে? তার বউ তাকে ছেড়ে চলে গেছে, কোন প্রকাশক তার বই ছাপতে চাইছে না। সংসার চালাবে কি করে, খাবে কি? অথচ আমি তার বউকে নিয়ে কি হলো মিস্টার সাগর রায়, হঠাৎ এমন হাসি কেন? হাসি আপনাদের ভগ্নিপতি কাম ভাস্কর ব্যানার্জির কথা শুনে। তার কথাটা কি? তিনি নাকি সবার সামনে বলে বেড়াচ্ছেন সঙ্গীতা পাগল হয়ে গেছে। সোনা কথা আর শুনে কি লাভ মিস্টার সাগর রায়? তার চেয়ে আপনি বলতে পারেন হেরোইন, ব্রাউন সুগার, চরস এইগুলো কোথায় পাওয়া যায়? পুলিশকে জিজ্ঞাসা করলেই ওরাই বলে দেবে, কারণ ওরাই তো জানে কোন থেকে কি মাল পাওয়া যায়। তা আপনি হঠাৎ এসব খাবেন কেন? এই মদের নেশায় ভেতরের আমিটাকে বধ করতে পারছি না বলে। নিশিত বাবু, আপনার অস্থির হেকে চিয়েস করতে একটু হেরোইন সেবন করুন, তাতে আপনার ভেতরের আমি আর বাইরের আমি দুটো আমি মিলে একটা বাদামি রঙের সন্ধান পেয়ে যাবেন। বাদামি রঙের সন্ধান পেয়ে যাবেন। ভাস্করদা যেমন আমার দিদিকে পাগল বলে চালাতে চায়, আমি ওকে পাগল করে ছেড়ে দেব। ওর এত সাহস, বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। কে বলেছিল নিশিত? কথাটা তোকে কে বলেছে? কে আবার? তোর বর। হোল্ড ইওর টাং, ননসেন্স। ফারদার ওই কথা তুই উচ্চারণ করবি না। সে আমার কাছে বর নয়, বর্বর। তাই যদি মনে করিস তাহলে ওই অশ্লীল সাহিত্যের অঙ্গনে চড়ে বেড়ানো ওই নজর হরিণ সাগর রায়কে বেঁধে রাখছিস না কেন? বাঁধবই তো, আগে পরীক্ষা করে নিতে দে। সে কি রে দিদি, এখনো তোর পরীক্ষা করা হয়নি? তাহলে এখনো তুই মনে মনে তোর স্বামীর কথাই ভাবছিস? স্বামী ননে ভাট, সে এখন আমার দাদার কায়দার কোটের দাগি আসামি। আমার জীবনের চরম লজ্জা। অমিত পাত্র
পরাক্রম অজিত মুখার্জির আধুনিকা বোন, যে তার স্বামীকে আসামি করে পর পুরুষের দিকে এগিয়ে যায়, তার চরিত্রকে কোনো লজ্জা বলে কথা থাকা উচিত। তুই আমাকে টোন করছিস? দিদি, ডোন্ট কেয়ার যার স্বভাব, তার ক্যারেক্টার স্বেচ্ছাচারিতার অভাব থাকলেও সে তো এই সমাজের মুখের উপর জবাব দিতে পারে না। নবাব পুত্রের মতো কথা বলবি না, ননসেন্স। দাদার কাছে ব্যভিচারের লাইসেন্স পেয়ে গেলেও আমি যে আমার অরিজিনাল স্বভাবটা পাল্টাতে পারছি না রে দিদি। তাই তো এই বুকের ভিতর মাঝে মাঝে ফসে ওঠে কামার শালার হাপো। তখন আমি কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার সিরাজ হলেও ভাগ্য আমার এই কাণ্ডজ্ঞানহীন ভাইটা নিশ্চয়ই ভেতরে ভেতরে সেই রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জির সাথে লাইন চালিয়ে যাচ্ছে। নাহলে এই রাস্কেলটা কি করে জানলো যে সেই ভাস্কর আমাকে পাগল বলে চালাতে চাইছে? এ তোকে পাগল বলে চালাতে চাইছে রে সঙ্গীতা? দাদা, তুমি কি কারোর কাছে শোনোনি সেই রাস্কেল ভাস্কর তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলে বেড়াচ্ছে আমি নাকি পাগল হয়ে গেছি? আরে সে তো বলবেই, কারণ আমি যে সমস্ত প্রকাশকদের বলে দিয়েছি যাতে করে ওর উপন্যাস না ছাপে। কিন্তু দাদা, ধাপে ধাপে সে যে কোথায় নামছে সেটা কি তুমি চিন্তা করে দেখেছো? আরে বোন, কাল পর্যন্ত সে আমার চিন্তার মধ্যে ছিল, কিন্তু আজ আমি তাকে চিন্তার মাপের মধ্যে বাইর করে দিয়েছি। সাগর, মিস্টার সাগর রায়। অসহায় হয়ে পড়েছে সুন্দরী মেয়েটা, কোনো পথই খুঁজে পাচ্ছে না। কি করে পাবে? তার স্বামী যে তাকে পাগল প্রতিপূর্ণ করতে চাইছে। এই সাগর, আরে সব তুমি কি লিখে মারছো? সত্যি কথা লিখছি স্যার, কারণ লোক সমাজে প্রমাণ করে দিতে হবে রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জি একটা চোর, চরিত্রহীন, আইডিয়া। আচ্ছা সাগর, আমি বলছিলাম কি, ভাস্কর ব্যানার্জিকে তুমি কতটা নিচে নামাতে পারবে? আমার লেখা থামাতে না বললে ভাস্করকে আমি নামিয়ে দেব সুনামের ৭ তলা থেকে বদনামের পচা নর্তমায়। আমি তোমাকে সর্বোত্তভাবে সাহায্য করব। অফকোর্স, তোকে তো সাহায্য করতেই হবে রে বোন। একটা কথা মনে রাখিস, নারীর সাহায্য না পেলে কোনো পুরুষ জীবনে জয়লাভ করতে পারে না। কারেক্ট মিস্টার মুখার্জি, আপনি সাহস দিলে আর সঙ্গীতা আমার পাশে থাকলে ওই যে 6 মান্থ পাগলকে আমি পাগল বানিয়ে ছাড়বো। যে শয়তান আমার বোনকে পাগল প্রতিপন্ন করে চালাতে চাইছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। তাকে আমি রাস্তার ভিখিরি বানিয়ে ছাড়বো। না, শুধু রাস্তার ভিখিরি নয়, তাকে চরিত্রের ভিখিরিও করতে হবে। হ্যাঁ নিশ্চয়, তার জন্মে ঠিক থাকবে না, ঠিক থাকবে না তার। বলুন স্যার, আমি পয়েন্টগুলো নোট করছি। থাকবে না তার মান সম্মান, এমনকি তার কলম ধরার হাতটা। সমাজ বিরোধীদের সাহায্যে যে করে হোক ভাস্কর ব্যানার্জির ডান হাতটা কেটে দিতে হবে। যে মুখ দিয়ে সঙ্গীতাকে পাগল প্রতিপূর্ণ করতে চাইছে, অ্যাসিড বাল্ব মেরে তার মুখটাকে পুড়িয়ে দিতে হবে। তারপর রচিত হবে রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জির জীবন কাহিনীর মর্মান্তিক বেদনা বিধুর। আগামীকাল খবর কাগজের প্রথম পাতার হেডলাইন হবে জীবন যাত্রায় ক্ষত বিখ্যাত ভাস্কর ব্যানার্জির রঙিন বিজ্ঞাপন। ভাস্কর, যেদিন থেকে তুমি আমার সাজানো সাম্রাজ্যে থাবা বাড়িয়েছ, সেদিন থেকে আমি আমার বোর্ডের ঘুঁটিগুলো হিসেব করে সাজিয়েছি। প্রথমে বোর্ডে, তারপর গজ, তারপর নৌকো, অবশেষে ঘোড়া। রাজা মন্ত্রী নিয়ে তুমি আমার জলবন্দে একেবারে কেস্তে মাত। অমাবস্যার ঘোর অন্ধকারে আমার জন্ম, তাই তো জগতের সমস্ত আলোগুলোকে আমি এক লহমায় কালো করে দিতে চাই। লোকে আমাকে বলে শয়তান, মা কালীর দিব্যি করে বলছে আপনারা বিশ্বাস করুন, আমি একটা পাক্কা সুরের বাচ্চা। বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন। নারীর যৌবন শুধু আজ বিজ্ঞাপন। টিভি খুলে দেখ,
কোন সিরিয়াল মন দিয়ে দেখতে পাবি না। মেয়েদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিভাবে সুন্দর রাখা যায় সেই সব পারফিউম, ক্রিম, সাবান, শ্যাম্পুর বিজ্ঞাপন। তবু তো আজকালকার ওই ছোট ছোট ছেলে মেয়েরা ওই টিভি নামক বোকা বাক্সটার সামনে বসে এই সারা বিশ্বটাকে অবাক চোখে দেখছে। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে রাখি বাহির বিশ্বকে। সেজন্যই তো বাচ্চারা কানামাছি হাডুডু খেলে না, মেয়েরা পুতুল নিয়ে বর বউ খেলে না। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন আছে। তারা খেলে হিন্দি গানের অন্তাক্ষরী, জাতীয় সঙ্গীত তাদের মনে থাকে না। বন্দে মাতরম বন্দে মাতরম সুজলম সুফলম মলয়জ শীতলম। তাদের মনে থাকে টিভিতে শোনা বিজ্ঞাপনের গান। ব্যাপারটা তোর খুব ভালো ব্যাখ্যা করলি তো। আরে না, এগুলো আমার কথা নয়, আমার দাদা নতুন উপন্যাসে কথাগুলো লিখেছে। ও তাই বল। এই যে আগামী দিনের মানব বৃক্ষের চারা, তুমি কি আনন্দ মঠের সেই ভীষণ ভয়ঙ্কর পদচিহ্ন গ্রামটাকে দেখেছো? কি করে দেখবে, এখন তার কোনো বাড়িতে ওইসব বই পড়া হয় না। রামায়ণ মহাভারত তো কবে উই পোকার গর্তে চলে গিয়েছে। এখন বাবা মা ছেলে ছেলের বউ স্কুল কলেজে পড়া নাতি নাতনিদের হাতে দেখতে পাওয়া যায় অশ্লীল পত্রিকা। তোমরা জেনে রাখো, দাঁত পোড়া, চুল পাকা, কাস্তে কাস্তে প্রায় দম বন্ধ হয়ে যাওয়া বাড়ির কর্তার হাতে এখনো দেখতে পাওয়া যায় মহিলা পত্রিকার বিশেষ সংখ্যা। আর সেই জন্যই তো আমার লেখা আর চলে না, কোন প্রকাশক আমার বই ছাপাতে চায় না। তবু আপনি চালিয়ে যান দাদা, আমরা আপনার পাশে আছি। কে? স্বপন? হ্যাঁ দাদা, ও লেখা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে এসেছিল। ইস, তোরা এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলিস, অথচ আমি খেয়ালই করিনি। যা যা, তোরা ভেতরে যা, আমাকে একটু একা থাকতে দে। বেশ, আমি যাচ্ছি দাদা, তুমি লেখা চালিয়ে যাও, আমি বরং তোমার জন্য বৌদিকে দিয়ে চা করে পাঠাচ্ছি, কেমন? আবার গঙ্গা আসবে, আবার আমার যন্ত্রণা বাড়বে। কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। কিন্তু গঙ্গার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো কি করে? অনেক টাকা বাকি পড়ে আছে, তাছাড়া গঙ্গাকে কি নিয়ে আমার লজ্জার শেষ নেই। আর এদিকে মাও অসুস্থ হয়ে পড়ে আমাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এখন আমার কি হবে? আমার যন্ত্রণার কথা আমি কাকে জানাই? কেন গো, তোমার যন্ত্রণার কথা কি আমাকে জানানো যায় না? কি হলো, তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে এই মনে মনে কি ভাবছো বলো তো? তুমি না, তুমি নয়, আপনি বলো। আপনি সন্ন্যাসীর পরম থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে পড়াতে চাও শুধু কপনি? তুমি আমারই লেখা বই পড়ে আমারই কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ? তুমি তো আমাকে দিয়ে তোমার স্বপ্নের জালগুলো আমাকে দিয়ে বোনাচ্ছ। এটা তোমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার প্রথম জীবনের ভালোবাসার ব্যথা। লতার মতো আমাকে জড়িয়ে ধরতে চাইছো কেন? তুমি, তোমার সংসার, তোমার পরিবেশ আমাকে অপ্রপাশের মতো ঘিরে রেখেছে, সে খবর কি তুমি জানো? কিন্তু মা সুস্থ হয়ে গেলে তোমাকে তো এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে তোমার শিক্ষার কাঁটা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? আমি তোমাকে বোঝাতে পারছি না গঙ্গা, আর বেশি দিন তোমার এখানে থাকা চলবে না। আমার চলে যাওয়ার কথা তুমি কোনোদিনই বলবে না। কি সর্বনাশ! একটা গণিকা মেয়ে আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের উপর জাঁতার মতো চেপে বসে থাকতে চাইছে। আমার বুকের ভেতর ঘুমিয়ে থাকা সেই সুখ পাখিটা কি মিষ্টি সুরে গান গাইছে। ও তো একটা নোংরা মেয়ে, ওকে জোর করে তাড়িয়ে দিতে চাইলে ও আমার মান সম্মান দুলোর সঙ্গে লুটিয়ে দেবে। আমি কি
কি জানতাম বৌমা, বৌদি, নাত বউ এমন সুন্দর সংসারগুলো আমার স্বপ্নে ফুল ফুটিয়ে দেবে। ওই অসভ্য অভদ্র মেয়েটা আর সভ্য ভদ্র ভাষা শিখলো কি করে? আমি ওর বই পড়ে একটু একটু কত কি শিখেছি। আমি একটু একটু দূর করে ওর বই লেখা দেখেছি। আমি ওর মনের কাছ থেকে খুব দেখেছি। না না, আর প্রশ্ন দিলে চলবে না। ওকে যে করি হোক আমাকে তাড়াতেই হবে। আমার এই শাখা, আমার এই সিঁদুর, আমার শাশুড়ির স্নেহ, অমরের প্রাণ খোলা ভালোবাসা আমাকে সব হারাতে হবে। না, অসম্ভব, অসম্ভব। কি সুন্দর, দুজনের মুখে একই কথা। কে? অমর, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। ঠাকুরপো, আমি তোমার দাদার মুখে নতুন উপন্যাসের গল্প শুনছিলাম। তা বৌদি, তোমার চোখে জল কেন বৌদি? জল মানে মানে কয়েকদিন হলো একটু ঠান্ডা লেগেছে তো তাই। ঠান্ডা লেগেছে? হ্যাঁ হ্যাঁ রে অমর, হ্যাঁ। আমি সারা রাত জেগে বই লিখি তো, তোর বৌদিও সারা রাত জেগে আমার কাছে বসে থাকতে হয়, আর সেই জন্যই হয়তো। ও বুঝেছি, বুঝেছি দাদা, বুঝেছি। তোমার পাশে বৌদিকে যে থাকতেই হবে। অমর, কি নারী কিবা পুরুষ একা কি কোনো মহান কাজ করতে পেরেছে? অমর, তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। অমর, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফুলিয়াছে যত ফল, নারী দিল তার রূপ, রস, মধু, গন্ধ সুনির্মল। দাদা, তাজমহলের পাথর দেখেছো? নারী দিল তার রূপ, রস, মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো? দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মুমতাজ রানী, বাহিরেতে শাহজাহান। তুমি না না দাদা, দাদা এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন দাদা? আমি তো তোকে আগেই বলেছি অমর, তোর বৌদির মাথার একটু গন্ডগোল আছে, মানে তোর বৌদি একটা বদ্ধ পাগলি। না 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 দাদা, না। তুমি বৌদিকে পাগলি বলে অনেক কিছু গোপন করে চেপে রাখতে চাও দাদা। অমর, যেমন চাপা দিতে চাই আমি দাদা, তুমি তো মরে গিয়েও বেঁচে গেছো দাদা, কিন্তু কিন্তু আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই অমর, সেটা কি একবার তুমি বুঝতে পেরেছো? বুঝেছি, বুঝেছি রে অমর, বুঝেছি। বেকারত্বের জ্বালা তোর মাথাটাকে কুরে কুরে খাচ্ছে। যাক যাক, ওসব কথা। তুই কি কোনো চাকরির সন্ধান পেয়েছিস? চাকরির সন্ধান এই যুগে দাদা, আমাদের মতো গরিব শিক্ষিত বেকার যুবকদের চাকরির আশা আকাশ কুসুম কল্পনা। দাদা, তাই তো আমি বেকারত্বের জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে আমি বোধহয় পাগল হয়ে যাব দাদা। আমি অমর, তাই তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি দাদা, আমি কি ভালো থেকে দুঃখ ভোগ করব অমর ভাই, নাকি খারাপ হয়ে সুখ ভোগ করব? সুখ, অনেক সুখ। অমর, অমর, অমর। অমরটা কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? ও বেকারত্বের জ্বালায় আমার ভাইটাকে, আমার ভাইয়ের শিক্ষিত হৃদয়টাকে ফালা ফালা করে দিচ্ছে, অথচ সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। একে একে আমি মরছি যন্ত্রণায়, তার ওপর বড় ঠাকুর, বড় ঠাকুর, কে? আমি আশা। আশা বৌমা, তুমি? আপনি এ বাড়িতে আসতে আমাকে মানা করেছিলেন, তবু বিপদে পড়ে এ বাড়িতে আসতে হয়েছে। মানে আমার স্বামী, মানে আপনার ভাইয়ের একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। বৌমা, এত করে বারণ করা সত্ত্বেও তুমি আবার ভাস্করের কাছে এসেছো? কিন্তু জ্যাঠাইমা, একটা কিছুর কাজের ব্যবস্থা না করে দিতে পারলে আমার স্বামী হয়তো অন্ধকারে পা বাড়াবে। বড় ঠাকুর, আমি আপনার পায়ে ধরে আচ্ছা বাজি মেয়ে তো তুমি, হ্যাঁ? এত করে বলা সত্ত্বেও তবু তুমি তাকে বিরক্ত করছো। সন্ধ্যের সময় কাউকে কোনো কটু কথা বলতে নেই মা। সে কথা আমি জানি বাছা, সে কথা আমি জানি, কিন্তু ভাস্কর এক্ষুনি লিখতে বসবে, এই সময় ওর মাথায় উল্টো পাল্টা ভাবনা ঢুকিয়ে দেওয়া ভালো। আচ্ছা মা, তুমি কেন বিছানা ছেড়ে উঠে এলে?